ভদ্রমহিলা বড্ড বেশি প্রসন্ন হলেন। চোখে মুখে উপচে পড়ল খুশির ফোয়ারা। সকালে শুনেছিলেন জাদ নাকি কোনো মেয়েকে কোলে নিয়েছে। খবর পেয়ে এক দণ্ড দেরি না করে পরখ করতে এসেছিলেন অরিনকে। অরিনের হাবভাবে দেখে তিনি সম্পূর্ণ নিশ্চিত হলেন সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, এবার তাহলে আমি উঠি। অরিনের বুকে লেপ্টে ছিল গোলু। ভদ্রমহিলা তাকে ডাকলেও সে অরিনকে আঁকড়ে ধরে রইল। ব্যাপারটা সমাধান করতে অরিন বলল, আন্টি, গরু আমার কাছে কিছুক্ষণ থাক, আমি পরে গিয়ে দিয়ে আসবো না হয়। ভদ্রমহিলা ইতস্তত করে বললেন। আচ্ছা থাক, আমি পরে কাউকে পাঠাচ্ছি। ভদ্রমহিলা যেতেই অরিন হাঁপ ছেড়ে বাঁচে। গোলুকে কোলে রেখে এগিয়ে যায় ইরার ঘরের দিকে। দরজা সামান্য খুলে ভিতরে উকি দিয়ে দেখে মহারানী ঘুমাচ্ছে। অরিন তা অরিন আর তাকে ডিস্টার্ব করে না। ফিসফিসিয়ে গলুর একটা হাত দিয়ে আঙ্গুল ঠেকিয়ে বলে, আজ থেকে আমি তোর মাম্মা মুখে, এখন থেকে দুজন মিলে মিশে আকাম করব, ঠিক আছে? গলু কি বুঝলো কে জানে, তিরিং বিরিং করে লাফিয়ে উঠল খুশিতে। অরিন তা দেখে বলল, চলো বেটা, তোকে গান শোনাই। গোধূলি পেরিয়ে সন্ধ্যা নেমেছে। সোফায় বসে মটরশুঁটির খোসা ছাড়াচ্ছে অরিন। তার বুকের কাছটায় লেপ্টে বসে আছে গোলু। ইরা মিটমিটিয়ে হেসে বলল, যাক, কেউ তো তোকে পাত্তা দিচ্ছে। অরিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, মানে? ইরা গলার আঁচড়গুলোর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, শেষমেশ কিনা একটা অবলা খরগোশের দিকে নজর গেল তোর। অরিন রেগে মেগে বলল, ইরা দ্য গ্রেট লুচি মহিলা, তুই তোর লাগামহীন মুখটাকে সংযত না করলে একটা থাবড়া দিয়ে তোর চেহারা নকশা পাল্টে দেবো আমি। ঠোঁট কাটা ইরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল যেন। হাসি চেপে কোনো মতে বলল, তুই আমাকে লুচু বলিস? তোর তোর গোলুও কিন্তু কম যায় না ওরু। অ্যাট ফার্স্ট তোর সো কল্ড গোলুকে সংযত হতে বল। আমার গোলু একদম ইনোসেন্ট, সব দোষ ওর মালিকের। কী সব শেখাচ্ছে এই অবলা প্রাণীটাকে, আল্লাহ জানে। নির্ঘাত বেটার ক্যারেক্টারের নাটবল্টু ঢিলা, নয়তো গোলু এইসব শেখে নাকি? ইরা কোনোমতে হাসি আটকিয়ে বলল, গোলুকে ডিফেন্ড করতে গিয়ে তার মালিককে বেহুদা চরিত্রহীন উপাধি দিলি। সাবধানে থাকিস। রিভেঞ্জ অফ নেচার বলেও কিন্তু একটা কথা আছে। অরিন ইরার দিকে তাকিয়ে শ্রাগ করে বলল, এসব ফিল্মি ডায়লগ দেয়া বন্ধ কর। বাস্তব জীবনে নায়ক নায়িকা কিংবা অপ্রত্যাশিত ঘটনা বলে কিছুই নেই। অরিনের কথাকে ভুল প্রমাণিত করতেই কলিং বেলটা বেজে উঠল বোধ হয়। অলস ইরা ঘাপটি মেরে বসে রইল সোফায়। বাধ্য হয়ে অরিন গোলুকে কোলে নিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতে অরিন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছল যেন। দরজার বাইরে শটানভাবে দাঁড়িয়েছে শেহজাদ তাওসিফ। আগের বারের ন্যায় এবারও তার পরনে সম্পূর্ণ ব্ল্যাক আউটফিট। ব্ল্যাক পোলো টি শার্ট এবং ব্ল্যাক ট্রাউজার পরিহিত জায়ানকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গোলুর চোখ জায়ানের দিকে পড়তেই সে হামলে পড়ল জায়ানের কোলে। আচমকা এমন হওয়ায় অরিন ব্যালেন্স হারিয়ে হোঁচট খেয়ে পড়ল জায়ানের ষষ্ঠর বক্ষে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগে তিনজনে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। জায়ানের রুক্ষ হাতের আঙ্গুল স্পর্শ করল অরিনের ধনুকের ন্যায় বাঁকানো কোমরে। দুজনে চমকে একে অপরের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। দুজনের মাঝে গোলু কোনো মতে বেরিয়ে জায়ানের মাথার কাছে দাঁড়ায়। জায়ান সেটা দেখে গম্ভীর স্বরে বলে, এই যে মিস ঝামেলা বেগম, অনুগ্রহপূর্বক আমাকে চোখ দিয়ে ভক্ষণ করা বন্ধ করুন। এখানে সিনেমার শুটিং চলছে না, দয়া করে আমার উপর থেকে সরে দাঁড়ান। অরিন বিমূঢ় হয়ে পরখ করছিল জায়ানকে, কিন্তু জায়ানের এমন ধারালো কথায় তার মেজাজ তুঙ্গে ওঠে। জায়ানের বুকে হাত রেখে সম্পূর্ণ ভর প্রয়োগ করে উঠে দাঁড়িয়ে বলে, আপনি মারাত্মক ম্যানারলেস, অসভ্য আর বর্বর একজন মানুষ। জায়ান গোলুকে নিয়ে উঠে দাঁড়িয়ে অরণ্যের মন্তব্যের জবাবে বলে, বুকে ঢলে পড়লেন আপনি, জ্ঞান হারালেন আপনি, হোঁচট খেয়ে আমাকে আঁকড়ে ধরলেন আপনি, চোখ দিয়ে আমার মতো ভদ্র পুরুষকে হেনস্থা করলেন আপনি।
আর শেষ পর্যন্ত দোষ হলো আমি নামক ভিক্টিমের। আপনার বিচার বুদ্ধি থেকে আশেপাশের অসুরটি পর্যন্ত হতাশ। অরিন খ্যাপাটে স্বরে বলে। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। জায়ান ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলে। তাহলে আমাকে ব্লেম করছেন কোন আক্কেলে? শুনেছি মেয়ে মানুষের ব্রেন নাকি হাঁটুতে থাকে। আদৌ আপনার ব্রেন আছে তো? অরিন রাগে দিশেহারা হয়ে বলে। আপনি এভাবে আমায় অপমান করতে পারেন না। জায়ান সরু দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল। তাহলে কিভাবে অপমানিত হতে চাইছেন আপনি? অরিন কথা খুঁজে পেল না। গোলুর দিকে তাকিয়ে রাগের রণমূর্তি রূপ ধারণ করে বলল। তোর মালিক আস্ত এক চরিত্রহীন, এটা প্রমাণ হয়ে গেল। অরিনকে রাগাতে এতক্ষণ ফাজলামি করলেও এই পর্যায়ে জায়ান ক্ষুব্ধ হয়। ধারালো দৃষ্টি নিক্ষেপ করে অরিনকে বলে। গলুর মালিক যদি চরিত্রহীন হতো তাহলে আপনার রক্তাভ উষ্ণ ওষ্ঠচূড়া অক্ষত থাকতো না। আপনার পেলব কোমরে এই পেশিবহুল হাত দুটো খুব সতর্কতার সহিত বিশেষ কিছু স্পর্শ এঁকে দিত। লিফটের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ রুমটা প্রায় 15 মিনিট আপনি আমার হেফাজতে ছিলেন। আমি চাইলে আপনার আমানতের খেয়ানত করতে পারতাম। জায়ানের কথাগুলো শুনে অরিন আর অরিন তার ভুল বুঝল। সে কিছু বলার পূর্বে জায়ান পুনরায় বলল। গলুর মালিকের সামনে যাতা ভাষা প্রয়োগ করবেন না। মালিকের মাথার ফিউজে গন্ডগোল বাঁধলে আপনার লাইফে অমৃতের সমাধান খুঁজে না পাওয়ার মতো বিরাট গন্ডগোল বাঁধাতে 2 সেকেন্ডও সময় নেবেন আসে। অরিন কিছু বলতে নিলে জায়ান আবারও বলে। চরিত্রহীন সম্বোধন করার শাস্তিটা মুলতবি রইল। জায়ান গোলুকে নিয়ে এগিয়ে চলল লিফটের দিকে। অরিন কিছুই বলতে পারল না। মনের কোণে জমল তিক্ত অভিজ্ঞতার রেশ। দরজা বন্ধ করে পিছনে ফিরতেই দেখল ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অরিন বিষণ্ণ কণ্ঠে বলল। তোর আবার কি হলো? ইরা কাঁদো কাঁদো গলায় বলল। সম্পর্ক বদলে গেল একটি পলকে, হবু সাইয়া যে ভাইয়া হয়ে গেল রে। আমার হওয়ার কথা ছিল ওনার ঘরওয়ালি, উনি হলেন দুলা ভাই, আমি হলাম শালি। অরিন রেগে মেগে বলল। তোর আজগুবি কথা বন্ধ কর ইরা, দোহাই লাগে। আমি জাস্ট ফেড আপ। একটা মানুষ দিনে কত আকাম করতে পারে? আমি দিনকে দিন এলিয়ান হওয়ার লিমিট পার করে যাচ্ছি। অরিন বিমর্ষ হয়ে নিজের ঘরের দিকে গেল। ইরা থম মেরে বসে থেকে হতাশ কণ্ঠে বলল। আমার সন্দেহ কখনোই বৃথা যায় না বান্ধবী। শেহজাদ তৌসিফ ইজ গোয়িং টু বি মাই দুলা ব্রাদার অ্যান্ড ইউর পিয়ারে beloved. অতীত বৃষ্টিস্নাত গ্রোধূলি প্রায় বছর খানেক পেরিয়েছে অরিনদের সিন্ড্রেলা অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার। বিগত 1 বছরে অরিন জায়ানের সামনে পড়েছে হাতে গোনা 2-4 বার। 2 বার লিফটে একসাথে দেখা হলেও তাদের মধ্যে কোনো রূপ বাক্য বিনিময় হয়নি। এতে অরিনের ভীত মন খানিকটা শান্ত হয়েছে। তার মধ্যে জায়ান বেশিরভাগ সময়ই দেশের বাহিরে ছিল বিধায় অরিন নিশ্চিন্তে ছিল। বিগত 1 বছরে অরিনের মাঝে এসেছে আমূল পরিবর্তন। দায়িত্বজ্ঞানহীন মেয়েটা এখন দায়িত্ব সামলাতে শিখে গেছে। সে এখন উড়ন্ত পাখির ন্যায় ডানা মেলে আকাশে উড়ছে। ভার্সিটির ক্লাস ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, শখের বশে টুকটাক গান রেকর্ড করা, সব মিলিয়ে সময়কাল খুব সুন্দর যাচ্ছে অরিনের। তবে মাঝে মাঝে অরিনের মনের কোণে এক বর্বর পুরুষের চিত্র উঁকে দেয়। সে আর কেউ নয় বরং জায়ান। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয় অরিন। মনের অবাধ্য দুষ্টুমিগুলোকে অহেতুক ভাবনা হিসেবে উড়িয়ে দেয়। আচমকা অরিনের মাথায় ফটোগ্রাফির ভূত চাপে। যেই ভাবা সেই কাজ। বাড়ির মালিকের বউকে পটিয়ে তার থেকে পারমিশন নিয়ে নেয় অরিন। বৃষ্টিস্নাত গোধূলিতে ছাদের মুক্ত আকাশের নিচে বৃষ্টিবিলাসের শখটা বেচারি কিছুতেই দমাতে পারল না। গায়ে স্কাই ব্লু কালারের শিফনের শাড়ি জড়িয়ে ছুটল ফুলে ফুলে সজ্জিত ছাদের দিকে। হাতের ওয়াটারপ্রুফ ফোনটা এক সাইডে রেখে 2 হাত মেলে বরণ করে নিতে লাগলো আষাঢ়ে আসন্ন প্রথম বৃষ্টির বৃষ্টিকণা। ছাদের দরজায় দাঁড়িয়ে থাকা জায়ান তার বৃষ্টি স্নিগ্ধ কায়া দেখে ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে।
সেদিকটায় খেয়াল নেই অরিনের। সে ব্যস্ত বৃষ্টিস্নাত প্রহরকে উপভোগ করতে। অন্যদিকে সে যে ক্রমাগত কারো হৃৎপিণ্ডের গতিবেগ বেসামাল করে দিচ্ছে সেটা অজানাই থেকে গেল তার। জায়ান হাত মুষ্টিবদ্ধ করে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখার তাগিদে ব্যর্থ হয়ে নিজেকে বারবার বলছে, জাস্ট 2 মিনিট, ওর বাচ্চামি দেখে অতপর চলে যাব। অথচ সেটা হয়ে উঠল না। শেহজাদ তাওসিফ মস্তিষ্কের ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টানা 2 ঘন্টা অরিনের বৃষ্টিবিলাস দেখল। মস্তিষ্কে গেঁথে নিল কিছু স্মৃতি, মনের অন্তঃপটে জমল কিছু অপ্রকাশিত অনুভূতি। বৃষ্টিবিলাস করতে গিয়ে ফটোগ্রাফির কথা বেমালুম ভুলে যাওয়া অরিন কিছুক্ষণের মাঝে সেটা ঠাউর করতে পারল। ফোন উঠিয়ে পছন্দ মাফিক ছবি তুলতে গিয়ে কবে ছাদের কার্নিশে এসে পড়েছে সেই খেয়াল নেই অরিনের। আচমকা পা পিছলে পিছনের দিকে হেলে পড়তে নিলে একটা শক্তপোক্ত হাত পিছন থেকে তার হাত টেনে ধরল। অরিন সম্পূর্ণ পিছনে ঝুঁকে আছে। সামনের ব্যক্তি তার হাত ছাড়লেই কিছুক্ষণের মাঝে তাকে মৃত ঘোষণা করা হবে। কেননা এই উঁচু 20 তলা ভবন থেকে নিচে পড়লে তার মতো হাড্ডিসার মানুষের বেঁচে থাকা কঠিন। আত্মাটা লাফ দিয়ে গলার কাছে চলে এসেছে। একটু সাহস সঞ্চয় করে ভয়ার্ত চোখজোড়া খুলে কোনো মতে সামনে তাকায় অরিন। বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটায় চোখ মেলে তাকাতে সামান্য কষ্ট হলেও চোখ খুলে তাকিয়ে দেখে জায়ান এক হাত পকেটে গুজে অন্য হাত দিয়ে তাকে ধরে আছে। জায়ানের এমন ভাবলেশহীন ভঙ্গিমা দেখে অরিন ভয়ার্ত গলায় চেঁচিয়ে বলল, আমি কি অষ্টম আশ্চর্য নাকি? এইভাবে চেয়ে চেয়ে দেখছেন কেন? জায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে পরক্ষণে আবারও বলে। আমাকে টেনে তুলছেন না কেন মশাই? অরিনের কথা শুনে জায়ান বাঁকা হেসে বলে, হ্যালো মিস বিপদবানু, কেমন আছেন? নিজের নামের এমন বিকৃতি শুনে আকাশ স্পর্শী রাগ উঠলেও নিজেকে সামলে নিল অরিন। দাঁতে দাঁত চেপে বলল, এক পা কবরে এক পা উপরে দিয়ে দাঁড়িয়ে আছি। এবার আপনি বলুন, আজরাইলের ভূমিকা পালন করতে চাইছেন নাকি ফেরেশতার? জায়ান ভুরু কুঁচকে অবুঝের মতো বলল। মানে? অরিন দাঁত কিরমিরিয়ে বলল, আপনি হাত ছেড়ে দিলে আমি সোজা কবরে, তাই জিজ্ঞেস করছি। আপনি আজরাইলের মতো মৃত্যুর সন্ধিক্ষণে পাঠানোর ধান্দায় আছেন নাকি ফেরেশতার মতো বাঁচিয়ে নেয়ার মুডে আছেন আমায়? এই পরিস্থিতিতে অরিনের এমন ধারার কথায় জায়ানের পেট ফেটে হাসি পেল। এক ঝটকায় অরিনকে নিজের বুকের উপর ফেলে তাকে 2 হাতে জড়িয়ে ধরে কয়েক কদম পিছিয়ে গেল। অরিন থরথর করে কাঁপছে। অরিনের অস্বাভাবিক হৃদস্পন্দনের গতি খুব ভালো মতো টের পাচ্ছে জায়ান। অরিনকে শান্ত করা অরিনকে শান্ত করতে তাকে আরেকটু বুকের সাথে মিশিয়ে নিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরে জায়ান। গম্ভীর স্বরে বলে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। বাচার অরিন মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। অদ্ভুত আবেগে জড়িয়ে যায় বেচারি। অরিনের সান্নিধ্যে এসে জায়ানের বুকে চলমান দাবানলে যেন শীতল বৃষ্টির ফোঁটা পড়ে। এক নিমিষে শান্ত হয়ে যায় সব। অদ্ভুত সুখানুভূতি ঘিরে ধরে জায়ানকে। কতগুলো বছর পর এমন সুখের স্পর্শ পেয়েছে তা জানা নেই জায়ানের। কিছুক্ষণ পেরোতেই অরিন সামান্য নড়ে চড়ে ওঠে। জায়ানে যেন হুঁশ ফেরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সামান্য ঝুঁকে অরিনের কপালে কপাল ঠেকিয়ে বলে, আই ইউ ওকে? এই প্রথম জায়ান ভিন্ন নামে সম্বোধন করল অরিনকে। তবে সেসব কিছু ঠাউর করতে পারল না মস্তিষ্ক। জায়ানের স্পর্শে সব কিছু তালগোল পাকিয়ে গেছে। মস্তিষ্ক কার্যক্ষমতা খুইয়েছে। কথারা শব্দ হারিয়েছে। জায়ান উত্তর না পেয়ে চোখ খুলে তাকাতেই দেখল অরিন চোখ বন্ধ করে আছে। তার ঘন পাপড়ি সন্নিবেষ্টিত বন্ধ চোখ জোড়া। মোহনীয় রক্তা অধরষ্ট সব কিছুই বিরামহীনভাবে কাঁপছে। সব কিছুর নেশা ধরিয়ে জায়ানকে বেসামাল করার
প্রচেষ্টা করছে। তবে জায়ান হার মানল না। সামান্য ঝুঁকে অরিনের নাকের ডগায় আলতো কামড় বসিয়ে বলল, সেদিন অকারণে চরিত্রহীন ট্যাগ দিয়েছিলেন, আজ যথাযথ কারণ দিয়ে দিলাম। হিসাব শোধবোধ। তবে বদনাম রুটি আমাদের নতুন গল্পের সূচনা করলে অন্তিমে গিয়ে আপনার জীবন নামক উপন্যাসের ভিলেন রূপী নায়ক হবে এই শেহজাদ তাওসিফ জায়ান। কথাটা ভালো মতো মস্তিষ্কে গেঁথে নেবেন। জায়ানের ভয়ঙ্কর কথাবার্তার সাথে উল্টোপাল্টা কাজ দেখে অরিন হতবুদ্ধি হয়ে রইল কিছুক্ষণ। অতঃপর কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল ফ্ল্যাটের দিকে। জায়ান নির্নিমেষ চেয়ে থেকে দু হাত মেরে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে বলল, প্রতিশোধের নেশে উন্মাদ আমিটা কারো গভীর প্রেমে মত্ত হয়েছে। সেই কাঙ্ক্ষিত নারীটি বড্ড অনাকাঙ্ক্ষিত। নিয়তি পরিণতিতে কি লিখছে জানা নেই, তবে শেহজাদ তাওসিফ সেই নারীর জীবনে বৈধ পুরুষ হিসেবে আখ্যা পেতে চায়। মৃত্যুর অতলে আমার সমগ্র সত্তা বিলীন হওয়ার পূর্বে প্রাপ্তির খাতায় এতটুকু সুখ লিপিবদ্ধ করতে চাওয়াটা কি অন্যায়? দিশেহারা অরিন কোনো মতে ছুটে এসে দরজা বন্ধ করে ধপ করে ফ্লোরে বসে পড়ে। শরীরে আর একটুও শক্তি অবশিষ্ট নেই। বিরামহীনভাবে কাঁপছে পুরো শরীর। নব্য অনুভূতির টানাপোড়েনে তীব্র জ্বর বাঁধিয়ে হুলস্থুল কাণ্ড করে ফেলল অরিন। অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রজনী। ব্যক্তিগত লাইব্রেরিতে বসে পেশেন্টের ফাইলগুলো রিচেক করছিল জায়ান। এমন সময় হুট করে কলিং বেলের শব্দ শোনা যায়। জায়ানের ভ্রু কুঁচকে আসে। এই সময়ে কারো আসার কথা নয়। অনবরত কলিং বেল বাজানোর সাথে সাথে ক্রমাগত দরজায় করাঘাত করে চলেছে কেউ। জায়ানের মেজাজ বিগড়ে গেল। কাজের সময় ডিস্টার্ব তার একদম পছন্দ নয়। তার অনাবৃত দেহে সেফ ট্রাউজার ছিল। সেদিকে তোয়াক্কা না করে দ্রুত গিয়ে দরজা করল। ক্ষিপ্ত মেজাজে কিছু বলার আগে ওপাশ থেকে ইরা হড়বড়িয়ে বলে, ভাইয়া, ওর খুব জ্বর, কি করব বুঝতেছি না, আপনি একটু আসুন প্লিজ। জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, আসছে। ঘরে ঢুকে গায়ে একটা ব্ল্যাক কালার টি শার্ট জড়িয়ে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত পায়ে ছুটে গেল অরিনের ফ্ল্যাটের দিকে। জায়ানের পিছু পিছু ছুটল ক্রন্দনরত ইরা। অরিনের ঘরে ঢুকতেই জায়ানের মনে হলো সে যেন ডিজনিল্যান্ডে প্রবেশ করেছে। শুভ্র রাঙা দেওয়ালগুলো বিভিন্ন ক্যাসেলের পেন্টিং দিয়ে নিখুঁতভাবে সাজানো। ঘরের আসবাবপত্র বেশ কালারফুল এবং ইউনিক। বিছানার মাথার কাছটায় অসংখ্য ছোট বড় সব টয় রাখা। সেসবের মাঝে কম্বল পিছিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে অরিন। ইরা ছটফট অরিনের মুখশ্রী থেকে কম্বল সরিয়ে বিচলিত কণ্ঠে বলল, একটু আগে বলছিল ওর নাকি ভীষণ শীত করছে। শুরুতে কাঁপছিল অনেক, পরে কাঁপুনি কমে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। দুটো কম্বল দেওয়ার পরও শীত বাদ মানছে না। আস্তে ধীরে কেমন যেন অচেতন হয়ে যাচ্ছে। অরিনের ঘরে প্রবেশ করতে চমৎকার একটা সুঘ্রাণ জায়ানকে বশীভূত করে ফেলে। এই মেয়েটা অদ্ভুত এক মায়াজাল, যেখানে জায়ান প্রতিনিয়ত পেঁচিয়ে যাচ্ছে। ইরাটাকে জায়ানের হুঁশ ফিরে। অরিনের পাশে দাঁড়িয়ে কপালে হাত রেখে জলের পরিমাপের জন্য। জায়ানের ঠান্ডা হাতের স্পর্শে জ্বরতপ্ত অরিন কিছুটা কেঁপে ওঠে। জায়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। থার্মোমিটার দিয়ে জ্বর চেক করতে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সাংঘাতিক জ্বর বাঁধিয়ে ফেলেছে মেয়েটা। জায়ান চিন্তিত সুরে ইরাকে বলে, একটু কষ্ট করে ওনাকে স্পঞ্জ বাদ দিয়ে দিন। আমি ছোট চাচিকে পাঠাচ্ছি, উনি আমাকে হেল্প করবে। ওনাকে কিছু মেডিসিন দিতে হবে, আমি সেগুলো নিয়ে আসছি। ইরা চোখের পানি মুছে বলে, জি ভাইয়া। প্রায় আধা ঘন্টা পর প্রয়োজনীয় মেডিসিন হাতে রুমে প্রবেশ করে জায়ান। রুমে উপস্থিত জায়ানের চাচি এবং ইরা তৎপর হয়ে তার দিকে তাকালো। কিন্তু জায়ানের নিবিড় দৃষ্টি আটকে আছে অরিনের ফ্যাকাশে মুখশ্রীতে। দক্ষ হাতে দুটো ইঞ্জেকশন পুশ করে অন্য হাতে একটা ড্রিপ দিয়ে দিল। কাজ শেষ হতেই ইরার উদ্দেশ্যে বলল, আশা করি সকালের মধ্যে জ্বর ছেড়ে যাবে। তবু একবার হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে নেবেন। ডোন্ট ওয়ারি, শিল বি অল রাইট। কোনো প্রয়োজন হলে আমাকে নক করবেন।
I'll be there for you guys. ইরা মাথা নাড়িয়ে বলল। ধন্যবাদ ভাইয়া। জায়ান গম্ভীর স্বরে বলল। Don't need to be thankful. That was my duty. Take care of her. রাতের শেষ ভাগ, সবে আজান দিয়েছে। ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে এক পলক নিজের ম্যাকবুকের দিকে তাকালো জায়ান। অরিনের অচেতন চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। জায়ান একবার সতর্ক দৃষ্টিতে তাকালো ড্রিপের দিকে। ক্যালকুলেট করে বুঝলো ওটা প্রায় ঘন্টা খানেকের মধ্যে শেষ হয়ে যাবে। জায়ান উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে এক কাপ কফি হাতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। সেখানে থাকা কাউচে গা এলিয়ে ম্যাকবুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। জ্বরের ঘোরে মেয়েটা পুলাপ বকছে কতবার, সেসব ভট্ট মন দিয়ে শুনল জায়ান। জ্বরপীড়িত মেয়েটা মাঝে মধ্যে অস্থির চিত্তে শ্বাস ফেলছে, সেটাও জায়ানের সূক্ষ্ম নজর এড়িয়ে যায়নি। ম্যাকবুকের স্ক্রিনে আঙ্গুল ঠেকিয়ে দূর হতে অরিনের গাল স্পর্শ করতে চাইল জায়ান। মৃদু হেসে বিড়বিড়িয়ে বলল। আপনার অবজ্ঞার দহনে আর কতটা পড়লে মরুভূমির ন্যায় উত্তপ্ত হৃদয়ে শীতল বৃষ্টির ফোঁটা হয়ে বর্ষিত হবেন। ওপাশ থেকে উত্তর আসে না। জায়ান হেসে ফেলে নিজের বোকামিতে। শ্যামবর্ণে ছিমছাম মুখশ্রীতে ফুটে ওঠা প্রাণবন্ত হাসি জায়ানের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। জায়ান চোখ বুজে ভাবতে থাকে সেই বছর খানেক আগের কথা। প্রতিশোধের নেশায় উন্মাদ জায়ানের প্রথম টার্গেট ছিল অরিন। দেশে ফেরার পর নানানভাবে অরিনকে ট্র্যাপে ফেলার প্ল্যান সাজায়। তবে মেষবাহর করা গার্ড পেরিয়ে সেসব সাকসেসফুল করাটা ছিল অসম্ভব ব্যাপার। এর মাঝে প্রকৃতি যেন নিজেই জায়ানকে সুযোগ করে দেয়। অরিনের চান্স হয়ে যায় রাজশাহীর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। জায়ান প্রত্যেকটা খবর নিখুঁতভাবে সংগ্রহ করতে থাকে। সিন্ড্রেলা অ্যাপিয়ান্সে অরিন অ্যাপার্টমেন্ট নিয়েছে শুনে ফুল প্রপার্টি জায়ান কিনে নেয় তার বাবার ছোটবেলার বন্ধুর নামে। অরিনের ফ্ল্যাটে শিফট হওয়ার পর একদিন বৈদ্যুতিক সমস্যার কারণ দেখিয়ে ফ্ল্যাটে ক্যামেরা লাগানো হয়। বিগত 1 বছর যাবৎ অরিন জায়ানের নজরে বন্দি। বেখেয়ালি অরিন কখনোই সেটা টের পায়নি। কাঙ্ক্ষিত তথ্য পাওয়ার আশায় 24 ঘন্টায় অরিনের গতিবিধি চেক করত জায়ান। অরিনের বাচ্চামি, পাগলামি, দুষ্টুমি, অকাজ, গোলুর সাথে ফজলেমি সবটা শুরুতে বড্ড বিরক্ত লাগতো। নিঃশঙ্ক জায়ান সবসময় কঠোর নিয়ম শৃঙ্খলায় বেড়ে উঠেছে। অসহনীয় একাকিত্ব, দুর্বিষহ স্মৃতি, প্রতিশোধের নেশায় জীবনের এতগুলো বছর কেবল সংগ্রাম করেই কেটে গেছে। দুদণ্ড পাশে বসার মানুষ ছিল না। অসুস্থতায় মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ ছিল না। দুনিয়া ভেঙে চুরে কান্না পেলে একটুখানি জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। হুট করে কাউকে পেয়ে তাকে আঁকড়ে ধরার লোভটা সামলাতে পারেনি জায়ান। আপন মানুষের অভাবে কাঙাল জায়ান অরিনের সান্নিধ্যে পেয়ে তাতে অভ্যস্ত হয়ে যায়। নির্বিকার, সেলফ সেন্টার্ড, প্রতিশোধ পরায়ণ জায়ান পাল্টাতে শুরু করে। মেয়েটার অভ্যাস, পছন্দ অপছন্দ, মুড সুইং সবটা একদম নিখুঁতভাবে মস্তিষ্কে গেঁথে নেয়। অরিনকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে খুন করতেও দ্বিধাবোধ করে না। প্রতিশোধ কখন তীব্র আসক্তিতে রূপান্তরিত হয়েছে তা টেরই পায়নি জায়ান। পুরো বিষয়টা যখন উপলব্ধি হয় তখন বড্ড দেরি হয়ে গেছে। এই ভয়ানক অনুভূতি সময় নিয়ে একটু একটু করে হৃদয়ের আনাচে কানাচে শিকড় গড়েছে। আসক্তি প্রকাণ্ড রূপ ধারণ করে মস্তিষ্কে অঢেল স্বপ্ন এবং হৃদয়ে অগাধ ভালোবাসা জমিয়ে ফেলেছে। এই রোগ নিরাময়ের জন্য স্বয়ং অরিনকেই প্রয়োজন জায়ানের। সূর্যের তীক্ষ্ণ আলো চোখ মুখে পড়তেই বিরক্তিতে কপাল কুঁচকে চোখ মেলে অরিন। গরমের ঠেলায় ঘামে পুরো শরীর জবজব করছে। বিরক্ত হয়ে এসে রিমোট খুঁজতে নিলে চোখ যায় ফোনের দিকে। ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতেই দেখে তাতে লেখা। সামান্য স্পর্শে এমন গুরুতর জ্বর বাঁধালে পুরোপুরি আমল করে নেওয়ার পর আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে তো? যা বলছিলাম, আপনার দুর্বল হৃদয়ে আমার মতো দক্ষ কার্ডিওলজিস্টের ব্যক্তিগত হস্তক্ষেপের বড্ড দরকার। বাই দ্য ওয়ে,
আপনার চাইনিজ মার্কের নাকের ডগায় আমার অতীব সুন্দরী দন্তপাটির নিখুঁত কারুকার্য বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনি চাইলে ইন ফিউচার এমন এক্সক্লুসিভ কারুকার্য আজীবন ফ্রিতে পাওয়ার জন্য আমাকে বৈধ পারমিশন দিতে পারেন। সময় সীমিত, হয় সম্মতি দিবেন না আমার কেরামতি দেখবেন। চয়েস ইজ ইয়ার্স। অরিন হতবুদ্ধি হয়ে বসে রইল মেসেজটা পড়ে। কোনো রকমে ফাঁকা ঢোক গিলে বিলাপের সুরে ইরাকে ডেকে বলল, ইরু রে, জলদি আয়। আকাম না করেও বাঁশ খাওয়ার সায়েন্সটা আমারে বুঝিয়ে দিয়ে যা। কোথা থেকে উদয় হলো এই হরিদাস পাল? আমি সিঙ্গেল আছি, ভালো আছি। মিঙ্গেল হয়ে মারা খেতে চাই না। এই সাংঘাতিক ব্যাটার ধুরন্ধর ফাঁদের ঠ্যাং দেওয়ার আগে আমারে টেনে ধর ইরু, নয়তো এই জন্মে আর ভণ্ডামি করতে পারবো না। ব্যাটা 1 নম্বরে সিরিয়াস জাদ্রেল। হাতে চোখ গরম করে তাকালেই আমার শয়তানি মস্তিষ্কের সমস্ত তুফানি আইডিয়া ভদ্র সভ্য সুশীল হয়ে যায়। এ কোন বিপদ আইলো রে? ঘুমে অচেতন ইরা কিচ্ছুটি টের পেল না, কিন্তু অপর প্রান্তে জায়ান অরিনের কথাগুলো শুনে হো হো শব্দে হেসে ফেলে। পুরো ঘর জুড়ে তার হাসির শব্দ ছড়িয়ে পড়ে। সময় পেরিয়ে যায় তার নিজস্ব গতিতে। অরিনের ভার্সিটিতে আজ নবীন বড় ভলেন্টিয়ারের দায়িত্বে আছে পঞ্চপ্রদীপের ইরা, অরিন, তুর্য, নাবিলা, ইরফান টিম। তীব্র গরমে অরিন হাঁসফাঁস করছে দেখে ইরফান কৌতুকের সুরে বলল, বড়লোকের বেডিরে কেউ বাতাস কর, তয় সাবধানে করিস, বাতাসের চোটে আমাদের ওরু আবার উড়ে না যায়। ইরফানের কথায় সকলে হেসে উঠল। অরিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোর ভুঁড়ি সামনে রাখিস ফইন্না বেটা, নয়তো পিনের গুতা মেরে ঠাস করে ফাটিয়ে দেব। ইরফানের জবাবে কিছু বলার আগে উড়ন্ত কোকিল পাখির বিষটা এসে পড়ে ইরফানের নাকে। তা দেখে নিমেষেই উপস্থিত সকলে দম ফাটা হাসিতে মেতে ওঠে। কোনো মতে হাসি থামিয়ে ঠোঁটে লিপস্টিক দিতে থাকা ইরা বলে, ফইনা রে, তুই মুখ সামলাইয়া কথা বলিস ব্রাদার। মানুষ তো দূরে থাক, কোকিল পাখিও তোরে পাত্তা দিতেছে না। দুর্গন্ধযুক্ত কথাবার্তাতে লাগাম চাই না, ভালো কথা কইতে শিখ। এমনি তো মামি পাওয়া যাইতো না মামা। টিস্যু দিয়ে নাকের উপরের আবর্জনা মুছে রাগে হুম্বি তম্বি করে ইরফান বলল, তুই দিনে এই রংচং যতবার মাখিস সারা জীবনে অতবার এক্সামে পাশ করেছিস? রূপচর্চা বন্ধ করে সিজিপিএ ব্যাটারে ঘষে মেজে উজ্জ্বল কর, ভবিষ্যতে কাজে দিবে। তাদের ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ইরফান রেগে মেগে কোনো যুক্তিতে না পারলে সোজা সিজিপিএতে গিয়ে ল্যান্ড করা তার মুদ্রাদোষ। নির্লজ্জ ইরা থোড়াই না ওসব কেয়ার করে। লিপস্টিক দেওয়ার পর টিস্যু দিয়ে একটু ঠিকঠাক করে তাচ্ছিল ভরা কণ্ঠে বলল, আমার লিপস্টিক দেওয়া ঠোঁট যতটা উজ্জ্বল, তোর ভবিষ্যৎ ততটাই অন্ধকার। বেস্ট রেজাল্ট, সির্ফ মনের সান্ত্বনা। চাকরির বাজারে ওসবের খাওয়া নেই ব্রাদার। ইরার কথায় সকলে থমকে গেল। ইরফান নিজেও থেমে গেল। ইরার ইতিহাস ওদের কারোরই অজানা নয়। সকলের বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। কথা বাড়ানোর পূর্বে রাস্তার ধুলো উড়িয়ে পরপর 3টা গাড়ি এসে থামলো গেটের সামনে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো শেহজাদ, তাওসিফ, জায়ান। অনাকাঙ্ক্ষিত জায়গায় অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছালো অরিন। ইরাও থমকালো কিছুটা। ওদের ভাবনার মাঝে জায়ান সহ অন্যান্য টিচাররা খানিকটা এগিয়ে গিয়ে তাদের আসন গ্রহণ করে। সুন্দর মতো সমাপ্ত হলো অনুষ্ঠান। সকলেই বেশ আনন্দ করেছে, তবে অরিন পুরোটা সময় অস্বস্তিতে গাঢ় হয়ে বসেছিল। জায়ানের ভয়ঙ্কর দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল পুরোটা সময়। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও জায়ানের স্থবির নজর থেকে মুক্তি মেলেনি। অনুষ্ঠান শেষের দিকে জায়ানকে খুব করে অনুরোধ করা হলো একটা গান গাওয়ার জন্য। কিছু একটা ভেবে জায়ান রাজি হলো। সে স্টেজে উঠতেই সবাই হই হুল্লোড় করে উঠল। ব্লেজার খুলে হাতে নিয়ে শার্টের উপরে 2টো বাটন খুলে টাইয়ের নটটা সামান্য ঢিলে করে গলাটা এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে দুষ্টুমি ভরা দৃষ্টিতে আর চোখে অরিনের চোখের দিকে তাকালো জায়ান। বাঁকা হেসে হাতে মাইক নিয়ে গম্ভীর স্বরে গেয়ে উঠল, দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই তো। ডাক দিয়ে যায় প্রণয় মেলা,
এতে নিহত সুখ হয়তো। কিসের এত দুঃখ তোমার? সারাক্ষণ বসে বসে ভাবছ পৃথিবীতে বলো বাঁচবে কদিন? সময়টা তো বড় অল্প। খুলে দাও, খুলে দাও সে হৃদয়ের প্রণয়েরই দ্বার। হতে পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। অরিন অবাক দৃষ্টিতে তাকায় জায়ানের পানে। তাকে দেখে প্রফেশনাল সিঙ্গার মনে হচ্ছে একদম। অরিন বসে বসে ভাবে, আর কত গুণ আছে এই লোকের। কিছুক্ষণ আগে জেনেছে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য শেহজাদ তাওসিফ জায়ান। গান শেষ হতেই চারিদিক থেকে করতালির শব্দ ভেসে আসে। জায়ান স্টেজ থেকে নেমে আসে। নির্দিষ্ট আসন গ্রহণ করতেই পাশ থেকে উৎফুল্ল কণ্ঠে একজন প্রফেসর জিজ্ঞেস করে, এই গানটা আমাদের ম্যামকে ডিকেট করে গেছেন নাকি? জায়ান মৃদু হেসে বলল। হয়তো। আরেকজন টিচার মজার সুরে প্রশ্ন করে বলে। জায়ান বাঁকা হেসে বলে। জায়ান মৃদু হেসে বলে। হয়তো। আরেকজন টিচার মজার সুরে প্রশ্ন করে বসে। জায়ান বাঁকা হেসে বলল। তার অবস্থান আমার হৃদয়ে। আমি যেখানে উপস্থিত থাকি সেখানে আলাদাভাবে তার উপস্থিতির দরকার পড়ে না। জায়ানের উত্তর শুনে সে প্রফেসর হেসে বললেন, সাবধানে থাকবেন ডাক্তার সাহেব, যে অবস্থা দেখছি তাতে ম্যাডামের কৃপায় আপনার হার্ট ব্লক হতে সময় লাগবে না। জায়ান বাঁকা হেসে স্পষ্ট কণ্ঠে বলল, শি ইজ মাই পার্সোনাল নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন হার্ট ব্লক রোধে ব্যবহৃত মেডিসিন। জায়ানের উত্তর শুনে সেই প্রফেসরের আর বুঝতে বাকি থাকলো না এই পুরুষ ভয়ঙ্কর প্রেমে মজেছে। সেই কাঙ্ক্ষিত নারীকে দেখার স্বাদ জাগলেও মুখ ফুটে বলার সাহস পেল না উপস্থিত কেউই। বিকাল পেরিয়ে সন্ধ্যা নামার পালা। অনুষ্ঠানের মাঝে আচমকা মাইগ্রেনের ব্যথা ওঠায় ইরা আগেই চলে গিয়েছিল। এখন অরিনকে একা একা বাসায় ফিরতে হবে দেখে বড্ড বিরক্তি হলো অরিন। অলস পায়ে রাস্তা ধরে সামনে এগোতে থাকলো সে। আচমকা তার সামনে এসে কালো রঙের একটি অডি সজোরে থেমে যায়। প্রথমে খানিকটা ঘাবড়ে গেল, পরক্ষণে রেগে মেগে গাড়ির গ্লাসে টোকা দিল। জায়ান উইন্ডো নামিয়ে দেয়, গম্ভীর কণ্ঠে বলে, সামনের রাস্তাটা সেফ নয়। ইচ্ছাকৃতভাবে বিপদে পড়তে চাইলে থাকুন, অন্যথায় গাড়িতে উঠে বসুন। অরিন কিছু একটা ভেবেই উঠে বসলো গাড়িতে। জায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কিছুক্ষণ পর তাকাতে দেখলো অরিন সিট বেল্ট নিয়ে টানাটানি করছে, কিন্তু খুলতে পারছে না। গাড়িটা এক সাইডে চাপিয়ে সিট বেল্টটা এক টানে খুলে অরিনের দিকে ঝুঁকে সেটা লাগিয়ে দিতে উদ্যত হলো জায়ান। আচমকা জায়ানের কাছাকাছি আসায় অরিন অস্বস্তিতে সিটিয়ে গেল। জায়ান খুব মনোযোগ দিয়ে পরখ করলো সেসব। অরিনের অস্বস্তির মাত্রা বাড়িয়ে দিয়ে জায়ান সরে আসলো না, বরং ওভাবেই রইল। নিশালো চোখে দেখলো তার ঝামেলা বেগমকে। অরিন খুব কাছ থেকে জায়ানের পারফিউমে কড়া সুঘ্রাণ পাচ্ছিল। ঘোরে ডুবে যাওয়া থেকে বাঁচতে বেচারি কোনো মতে বলল, ড্রাইভিং সিটে ফিরে যান, আমাদের বাসায় ফিরতে হবে। জায়ান মৃদু হেসে বলল। পালিয়ে যাওয়ার এত তাড়া কেন? এই বক্ষপটে থেকে গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অরিন জায়ানের বাহুতে ধাক্কা দিয়ে বলল। আমাদের বাসায় ফিরতে হবে। জায়ান বিকট শব্দে ব্যথাতুর আওয়াজ তুলে বুকে হাত রেখে বোঝাতে চায় সে ব্যথা পেয়েছে। অরিন ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি হলো আপনার? আমি তো হাতে ধাক্কা দিয়েছি, আপনি হার্টে ব্যথা পেলেন কি করে? জায়ান অসহায় মুখে বলল, আপনি যেখানে আঘাত করুন ব্যথাটা হার্টে এসে অ্যাটাক করে। আফটার অল, যেখানে আপনার বসবাস সেখানে তো আপনি সংক্রান্ত ব্যাপার তার উপস্থিত জানিয়ে দিবে, তাই না? অরিন কনফিউজ হয়ে তাকায় জায়ানের দিকে, আহত সুরে বলে। আপনার কথা বুঝতে পারছি না আমি। কি হয়েছে আপনার? ডক্টর দেখিয়েছেন? জায়ান মনে মনে হাসল। অরিনের সরলতার সুযোগ নিয়ে বলল। কালকে অনেকবার ইসিজি করে দেখেছি তবে। অরিন উৎকণ্ঠিত হয়ে বলল। রিপোর্ট নর্মাল আসেনি? জায়ান হাসি আটকে কোনো মতে বলল, আমার হার্টে বিরাট অসুখ ধরা পড়েছে। এটা সাধারণ কোনো মেডিসিন দিয়ে নিরাময় করা যাবে না। ডক্টর বলেছে অতি শীঘ্রই আমার একজন পার্সোনাল কনসালটেন্ট দরকার। অরিন বিভ্রান্ত হয়ে বলল। তাহলে হায়ার করছেন না কেন? জায়ান এবার পূর্ণ দৃষ্টিতে দেখল অরিনকে। সামান্য একটু ঝুঁকে অরিনের ছোট্ট নাকে নাক ছুঁয়ে বলল, তার সম্মতির অপেক্ষা আছে। সে রাজি হচ্ছে না, বরং কৌশল এড়িয়ে যাচ্ছে এবং নিজেও নিজের অনুভূতি থেকে দূরে পালাচ্ছে। পুরো ব্যাপারটা খুব ভালো মতো বুঝল অরিন।
ধীর কণ্ঠে রয়ে শুয়ে বলল। আপনি কখনো সহজ স্বীকারোক্তি দিয়েছেন? জায়ান অরিনের নাকে মৃদু আঘাত করে বলল। আপনার শেখর হতে চায় সেটা কখনো বলেছেন? আমি সহজ ভাষায় কথা বলতে পারি না, তবে জটিল ভাষায় বোঝানোর চেষ্টা করিনি। অরিন বিমূঢ় হয়ে রইল। জায়ান সামান্য হেসে চোখ মেলে তাকালো। সে অরিনের খুব কাছে, আর অল্প একটু দূরত্ব মিটলেই তার ওষ্ঠতায় একে অপরকে ছুঁয়ে যাবে। জায়ান চোখ মেলে অরিনের নাকে মৃদু স্পর্শ এঁকে দিয়ে বলল। উইল ইউ বি মাই পার্সোনাল কনসালটেন্ট বেবি গার্ল? অরিন কেঁপে উঠল। সময় নিয়ে চোখ মেলে তাকালো। জায়ানের চোখে চোখ রাখতে না পেরে নিচের দিকে তাকিয়ে বলল। আপনার পাশে থাকতে চাওয়ার জন্য অসংখ্য নারী এক বাক্যে রাজি, তাদের টপকে আমায় জোরপূর্বক রাজি করাতে চাওয়ার কারণটা কি? জায়ান অভিভূত হলো অরিনের বুদ্ধিমত্তায়। জায়ান মৃদু হেসে বলল। তারা আপনার মতো নির্বোধ নয়, তারা লজিকলেস কথা বলতে পারে না। কাজের চেয়ে বেশি অকাজ করার গুণ তাদের মধ্যে নেই। আমার তীক্ষ্ণ মেজাজ কন্ট্রোল করার সাহসও তাদের নেই। আমার উত্তপ্ত হৃদয়কে প্রশান্তের জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেওয়ার সাধ্যই নেই তাদের। আমাকে বেসামাল করার অ্যাবিলিটি তাদের মধ্যে অনুপস্থিত। এই জন্যই আপনাকে জোরপূর্বক রাজি করাতে চাইছে। অরিন এবার আহাম্মকের মতো তাকালো জায়ানের দিকে। নিষ্পাপ কণ্ঠে শুধালো। আপনি কি আমায় অপমান করলেন? জায়ান হুট করে হেসে ফেলে। এই মেয়েকে কোনো কিছু বোঝানো অসম্ভব। জায়ানকে হাসতে দেখে অরিন রাগী সুরে বলল। আপনাকে ডাক্তারি ডিগ্রি কে দিয়েছিল? সে কি জানে আপনার কথায় জিলাপির চেয়েও ভয়ঙ্কর প্যাঁচ আছে? সহজ ভাষার আপনি দুই মেরুর বিপরীত সদস্য। রোগীর কোনো রোগ আছে সেটা বলতেও বোধহয় ঘন্টাখানেক সময় নেন, তাই না? জায়ান সেই প্রসঙ্গে না গিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে অরিনকে বলল। তীব্র প্রেম রোগে ভুগছি জানেমান। সম্মতি দিয়ে বাঁচিয়ে নাও আমায়। প্রমিস করছি আমার নষ্ট হার্টের একমাত্র পেস মেকার বানিয়ে রাখবো তোমায়। তুমি বিহীন এই হার্ট কখনো বিট করবে না। অরিন কাপাসরে কিছু বলার পূর্বেই জায়ানের বুলেট প্রুফ গাড়ির মুহুর্মুহু গুলির বর্ষণ হতে লাগলো। অরিন ভয়ে চিৎকার দিয়ে কান চেপে হেড ডাউন করে ফেলে। জায়ান ক্ষুরধার দৃষ্টি নিক্ষেপ করে চারপাশে অবলোকন করে বলল। ড্যাম ইট। অতীত রাত ঘনিয়ে আসছে। অন্ধকারে চাদরে চারপাশ ঢেকে যাচ্ছে ক্রমশ। দিক বিদিক ভুলেই অজানায় ছুটে চলেছে জায়ানের কালো রঙের অরিটা। গোলাগুলির তীব্র শব্দ অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে রীতিমতো। ভীত অরিন অবাক চোখে দেখছে দূরদর্শী জায়ানকে। জায়ানের সেদিকে খেয়াল নেই। সে দক্ষ হাতে ড্রাইভ করতে ব্যস্ত। মাঝে মধ্যে ফোনের ওপাশে বজ্রকণ্ঠে কাউকে কমান্ড দিচ্ছে। কিছু সময়ের ব্যবধানে অন্য গাড়িগুলোকে পেছনে ফেলে জায়ানের গাড়ি তাদের দৃষ্টি সীমানার বাইরে চলে এলো। স্বস্তির শ্বাস ফেলে অরিন খেয়াল করলো এসি চলা সত্ত্বেও জায়ানের ললাটে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি দেখা দিচ্ছে। জায়ানকে স্ট্রেস ফ্রি করতে অরিন তার হাতটা আলতো করে জায়ানের বাহুতে রেখে বলল। আমরা দ্রুত এই বিপজ্জনক পরিস্থিতি কাটিয়ে উঠব, আপনি চিন্তা করবেন না। চিন্তিত জায়ান খানিকটা চমকে তাকালো অরিনের দিকে। স্মিত হেসে অরিনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে তাতে ঠোঁট ছোঁয়ালো। অরিন কাঠ হয়ে বসে রইল কেবল। জায়ান মৃদু হেসে বলল। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফিব্রিলেটর। অরিন বুঝলো না শব্দটার মানে, তবে জিজ্ঞেসও করলো না। গাড়ির গতিবেগ তখনও স্বাভাবিকের চাইতে বেশি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তার কোনো কিছু ঠাউর করতে পারছে না অরিন। কয়েকটা শুকনো ঢোক গিলে হাতটা সরিয়ে নিল, বলল। আমরা কোথায় যাচ্ছি? জায়ান শর্টকাটে উত্তর দিল। হেলিপ্যাডের দিকে। অরিন কৌতূহলী স্বরে শুধালো। হেলিপ্যাডের দিকে কেন? আমরা কোথায়? জায়ান গাড়ির গতিবিধি আরেকটু বাড়িয়ে বলল। আমরা চট্টগ্রাম যাচ্ছি বেবি গার্ল। অন্য সময় হলে অরিন উচ্ছ্বাসিত হতো, কিন্তু এই পরিস্থিতি তার সরল অনুভূতিকে মারিয়ে বিষাক্ত করে তুলেছে। সে ধীর কণ্ঠে বলল। আমি বাড়ি যেতে চাই। জায়ান ভ্রুকুচকে অরিনের দিকে তাকিয়ে বলল। কেন? অরিন অনড়ভাবে বলল। জানি না, বাসায় যাব, আমায় একটু পৌঁছে দেবেন? আপনার সমস্যা থাকলে আপনার ফোনটা দিন, আমি দাভাইকে বলে একটা ব্যবস্থা করে নিব। মেশভাইয়ের কথা আসতেই জায়ানের মস্তিষ্ক দাউ দাউ করে অগ্নিশিখায় জ্বলে উঠল। নিজেকে সামলে কঠোর গলায় বলল। ব্যাটারি ডেড। অরিন বিষণ্ণ হয়ে বসে রইল। জায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নরম গলায় বলল। তুমি কি জানো এ হামলা কারা করেছে?
ওদের টার্গেট সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? অরিন ফুপিয়ে উঠে বলল, নির্ঘাত বাবা কিংবা দাভাইয়ের কোনো শত্রু আমার পিছু নিয়েছে। আমার কারণে আপনিও ফেঁসে গেছেন। জায়ান বিরক্ত হয়ে বলল, হামলাটা আমার উপর হয়েছে, তুমি আমার জন্য সাফার করছো। এখানে ভিকটিম তুমি ডিয়ার, আমি নই। অরিন কান্না ভুলে লাল হয়ে যাওয়া চোখ দুটোতে বিস্ময় ফুটিয়ে বলল। ওরা আপনার উপর কেন হামলা করবে? জায়ান চোখ মুখ কুঁচকে শ্রাগ করে বলল। তুমি কি বলতে চাইছো? হামলার শিকার হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা আমার নেই? অরিন বোকা বোকা কণ্ঠে বলল। হামলার শিকার হতে আবার যোগ্যতা লাগে? জায়ান বাঁকা হেসে বলল, আলবাত লাগে। এরকম হ্যান্ডসাম মেয়ের জামাই পেতে হলে ছোটখাটো হামলা করে কিডন্যাপ তো করতেই হবে, তাই না? অরিন ব্যাপারটা বুঝে বিরক্ত ভরা কণ্ঠে বলল। আজকালকার মেয়েদের বাবার চোখের এত অবনতি হয়েছে, জানতামই না তো আমি। জায়ান অবাক চোখে পরখ করল তার প্রিয় নারীর সাহস। কথা না বাড়িয়ে দ্রুতগতিতে এগিয়ে চলল হেলিপ্যাডের দিকে। কাঙ্ক্ষিত জায়গায় প্রবেশ করতেই দেখা মিলল বিল 206 জেটরাঙ্গের নামক হেলিকপ্টারের। বিকট শব্দ তুলে বৈরী হাওয়া তাণ্ডব চালাচ্ছে সেই দানবীয় যানবাহনটা। জায়ান গাড়ি থামাতেই দুজন গার্ড এসে দুপাশে দরজা খুলে দিল। জায়ান বেরিয়ে এসে দ্রুত পায়ে অরিনের পাশে এসে দাঁড়ালো। হাওয়ার দাপটে মেয়েটা নিজের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। জায়ান কথা না বাড়িয়ে এক ঝটকায় কোলে তুলে লম্বা লম্বা পা ফেলে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। অরিন অবাক চোখে চেয়ে ভাবে, মানুষটা তার সমস্যা বুঝে গেল কি করে? এত চমৎকার ভাবেও যত্ন নেওয়া যায় বুঝি? অরিনের ভাবনার মাঝেই তারা প্রবেশ করলো হেলিকপ্টারে। সামনে থাকা ক্যাপ্টেন সার্কিক হাতে দিয়ে প্যাডেলে পা রেখে স্মিত হেসে বলল। জায়ান কুশলতি বিনিময় করে অরিনের দিকে মনোযোগ দিল। মেয়েটা নিঃশব্দে বসে আছে। জায়ান খানিকটা এগিয়ে এসে মৃদুস্বরে জিজ্ঞেস করলো। আর ইউ ওকে প্রণয়পূর্ণা? অরিন চমকে তাকালো, বিস্মিত কণ্ঠে শুধালো। প্রণয়পূর্ণা মানে? জায়ান নিরুত্তাপ চোখে চেয়ে বলল। যে প্রণয়নের জন্য আমার হৃদয় প্রণয়পূর্ণ, সে আমার প্রণয়পূর্ণা। অরিনের বড্ড ক্লান্ত লাগছে। জায়ানের কথার মিনিং বুঝে বক্ষপটে আন্দোলিত হলেও বাইরে তা প্রকাশ করলো না। অরিনকে টলতে দেখে তার হাত টেনে মাথাটা কোলের ওপর সযত্নে নিয়ে বলল। তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, একটু বিশ্রাম করো। অরিন কথা বাড়ালো না। গুটিসুটি মেরে জায়ানের কোলে মাথা রেখে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে চোখ বুজে ফেলল। ক্ষুধার তাড়নায় জম্পেশ ঘুমে ব্যাঘাত ঘটল অরিনের। আড়মোড়া ভেঙে উঠে বসতে খেয়াল করল সে সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় অবস্থান করছে। শঙ্কিত মনে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়াতেই রৌদ্রময় সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য চোখে বিঁধল। মন মস্তিষ্ক একদম চনমনে হয়ে উঠল যেন। সব কিছু ভুলে জুলজুল চোখে কিছুক্ষণ উপভোগ করল সেই দৃশ্য। আচমকা দরজায় টোকা পড়ার শব্দে তার ধ্যান ফিরে। খানিকটা উঁচু গলায় বলে, আসছি। অরিনকে যেতে হয় না। ওপাশ থেকে কাঠের ভারী দরজা ঠেলে প্রবেশ করে জায়ান। গম্ভীর স্বরে বলে। গুড মর্নিং গরুর মাম্মাম। অরিন ভ্রুকুচকে জিজ্ঞেস করে। জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল। কটেজের মালিককে এই প্রশ্নটা করা কতটা যৌক্তিক? অরিনের ভ্রুজোড়া আর একটু কুচকে যায়। সন্ধিহান কণ্ঠে শুধায়। এই রুমের চাবি আপনার কাছে কেন? আমার জানা মতে আপনি একজন সাধারণ কার্ডিওলজিস্ট, তাহলে এইসবের উৎসটা কি? জায়ান বাঁকা হেসে বলল। সে জবাব কেবল আমার স্ত্রী পাবে। অরিনের মুখটা থমথমে হয়ে উঠল। ম্লান কণ্ঠে বলল। আমরা বাসায় যাব কখন? জায়ান ভাবলেশীন কণ্ঠে জবাব দিল। কালকে। অরিন কৌতূহলী কণ্ঠে শুধালো। আজ কেন নয়? জায়ান নির্বিকার গলায় বলল। রাজ্যে এখন আমাদের জন্য রেড জোন, আবর্জনা পরিষ্কার হতে সময় লাগবে কিছুটা। আমার সাথে থাকায় আপনাকে টার্গেট করা হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। অরিন বাড়ালো না। গোমরা মুখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বলল। কালকে যাওয়ার আগে আমায় ডেকে দিন। জায়ান ঠোঁট কামড়ে হাসি আটকালো। অন্য নারীর প্রসঙ্গ আসায় মেয়েটা ঈর্ষা অনুভব করছে তা খুব করে টের পেল। কথা না বাড়িয়ে গলা ছেড়ে অরিনের উদ্দেশ্যে বলল। আপনার রুমে খাবার পাঠিয়ে দেওয়া হবে, খেয়ে নেবেন টাইমলি। ফ্রেশ হওয়ার জন্য যাবতীয় সামগ্রী চেঞ্জিং রুমে রাখা আছে। এরপরও কোনো কিছুর প্রয়োজন পড়লে বাইরে সার্ভেন্ট আছে, তাদেরকে বলবেন। অরিন মাথা নাড়িয়ে বলল। হুম। জায়ান ঘর থেকে বেরিয়ে যেতে অভিমানী অরিনের চোখ পেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। ভীষণ বিরক্ত লাগছে সব কিছু।
জায়ানের অমর কঠোর জবাব তার পছন্দ হয়নি। পরক্ষণে নিজেকে শাসিয়ে বলল, তুই বড্ড হ্যাংলা হয়ে যাচ্ছিস সরু। সবার ক্ষেত্রে অত বেশি এক্সপেকটেশন রাখতে নেই। উনি যাকে খুশি তাকে ব্যাখ্যা দিক, তোর তাতে কি? তুই কে? দিন দিন ন্যাকামোর শীর্ষে পৌঁছে যাচ্ছিস। কথাগুলো আনমনে ভেবে আবারও ফুপিয়ে উঠল। এমন সময় দরজায় কড়া নেড়ে রিনি মিষ্টি কণ্ঠে কেউ বলল। অরিন তীক্ষ্ণ স্বরে বলল, ক্ষুধা মরে গেছে, নিয়ে যান ওসব ছাইপাস। ফোনের ওপাশে জায়ান স্পষ্ট শুনল অরিনের ক্রন্দনরত বাক্য। সার্ভেন্টরা থতমত খেয়ে একবার কলে থাকা জায়ানের নাম্বারটা দেখলো, আরেকবার দরজার দিকে তাকালো। বেচারে কিছু বুঝে ওঠার আগেই খট করে ফোনের লাইনটা কেটে গেল। জায়ান বাঁকা এসে ড্রাইভারকে বলল। গাড়ি ঘোরাও জামশেদ। ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে জায়ানা এবং অরিন। জায়ান নির্বিকার চোখে পরখ করে অরিনের হালকা ফোলা মুখশ্রী। চোখ দুটো ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে, নাকে হালকা লালচে ভাব, গালের দুপাশে কিছুটা সাদাটে দাগ। জায়ান ঠোঁটে ঠোঁট চেপে স্মিত হেসে খাবারের প্লেটটা অরিনের দিকে ঠেলে বলল, আপনাকে কোলে নিতে গিয়ে হাতে মারাত্মক ব্যথা পেয়েছে। ক্ষুধার্তে পেটে থাকার অভ্যাস আমার নেই। আমার কাছে আপনার সাহায্য নেওয়া ব্যতীত দ্বিতীয় কোনো অপশন নেই। আপনি কি আমার ক্ষুধা নিবারণের মাধ্যম মতো ইচ্ছুক? জায়ানের এই দৃষ্টিটা বড্ড অপরিচিত। এর পূর্বে এমন মাদকতা মেশানো চাহনির সম্মুখীন কখনো হয়নি অরিন। আলতো কণ্ঠে কোনো মতে বলল, জি। যাক। জায়ান বাঁকা এসে তৎক্ষণাৎ জবাব দেয়। হাত গুটিয়ে বসে আছেন কেন? অরিন জবাব না দিয়ে ভাত মাখিয়ে জায়ানের সামনে লোকমা তুলে ধরে। জায়ান সম্পূর্ণটা গালে পুড়ে নিয়ে অস্পষ্ট স্বরে বলে, গরুর মাংস আমার মিষ্টি লাগছে কেন? অস্বস্তিতে মিয়ে পড়া অরিনের কোনো মতে বলল। যথেষ্ট ঝাল আছে। জায়ান আরেক লোকমা মুখে নিয়ে মাথা নাড়িয়ে বলে। বুঝেছি। অরিন ভ্রু কুচকে প্রশ্ন করে। কি বুঝলেন? জায়ান বাঁকা হেসে বলে, এটা খাবারের মিষ্টতা নয়, আপনার অতিশয় সুন্দর কিন্তু দুর্বল হাতের কেরামতি। অরিন জায়ানের দিকে দৃষ্টিপাত করে চড়া মেজাজে বলে। আমাকে কথায় কথায় অপমান কেন করেন আপনি? জায়ান সরল মনে জবাব দিল। সত্যগুলো অপমানজনক, এতে আমার কি দোষ? অরিন ঝাঁঝালো সুরে বলল, আপনার নাম জায়ান নয়, খোঁচায়ান হওয়া উচিত। কথায় কথায় খোঁচা দেন শুধু। জায়ান হো হো করে হেসে ফেলল। অরিন অনুধাবন করলো হাসলে চমৎকার দেখা জায়ান নামক শ্যামবর্ণের পুরুষকে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে অরিনের উদরের দিকে ইশারা করে কৌতূহল স্বরে জায়ান বলল, ওই নাদানের পাকিস্তানি বেচারাকে এতটা কষ্টে রাখবেন না, নয়তো এই মাসুম অঙ্গ আন্দোলন ডেকে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অচল করে দেবে। মস্তিষ্ক নামক গরুটাও সুইচ অফ হয়ে যাবে। জায়ানকে খাইয়ে দিয়ে অরিন নিজেও খেয়ে নেয়। জায়ান কাজের ছুতোয় বসে বসে সম্পূর্ণ দৃশ্যটা অবলোকন করে। অরিন খাবার শেষে উঠে যেতে নিলে গম্ভীর স্বরে জায়ান বলে, বিকেল 4টার দিকে রেডি থাকবেন। আমরা চট্টগ্রাম বোট ক্লাব এবং পতেঙ্গা ঘুরে দেখব। অরিন উচ্ছ্বাসিত হলেও সেটা প্রকাশ করল না। ঘাড় ঘুরিয়ে জায়ানের দিকে তাকিয়ে বলল, ওকে। চট্টগ্রাম বোট ক্লাব বন্দরনগরী চট্টগ্রামের এই ক্লাব পতেঙ্গা থানার মেরিন একাডেমি জেটির পাশে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম অভিজাত ক্লাব হিসেবে বিবেচিত। ক্লাবের এক পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী এবং অন্য পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নৌবাহিনীর তত্ত্বাবধানে ক্লাবটি পরিচালিত হয়। গাড়ি জানালায় চোখ রেখে বাইরের দৃশ্যপট দেখতে ব্যস্ত অরিন। জায়ান ব্যস্ত এক শাড়ি পরিহিতা রমণীর মোহনীয় সৌন্দর্য দেখতে। আজকে নিজে ড্রাইভ করার প্ল্যান ছিল জায়ানের, তবে অরিনের একটা পদক্ষেপ সম্পূর্ণ প্ল্যান ভেস্তে দেয়। মহারানীর এই নতুন চমকে জায়ান ভীষণভাবে অপ্রস্তুত। হৃদয়ের বেসামাল অবস্থা, পুরুষালী সত্তার উস্কানিমূলক ইঙ্গিত, সব মিলিয়ে দিশেহারা জায়ান পুরোটা সময় চোখ ফেরাতে পারেনি এক বিন্দুও। মনের ভিতর কেউ একজন চিৎকার করে বলছে, এই নারী তোমার অদ্বিতীয় প্রেম, অথচ তুমি তার ধ্বংসের একমাত্র শিরোনাম। মন মস্তিষ্কে তুমুল দ্বন্দ্বে জায়ান ক্লান্ত। চোখ দুটো উৎফুল্ল চিত্তে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে, অথচ হৃদয় অযাচিত তৃষ্ণায় কাতর। নিজেকে সামলাতে সান্ত্বনার বাণী আওড়ে জায়ান নিজেকে বোঝায়, নারীটি তোমার প্রাণেপূর্ণ বলে তুমি অভূতপূর্ব তৃষ্ণায় তৃষ্ণার্থ। একটুখানি অপেক্ষা, অতঃপর সে নারী নামক ইন্দ্রজালের গভীর থেকে গভীরতম রহস্যে তুমি অবাধে অবগাহন করবে। সেই নারী হবে রাজত্ব, তুমি হবে রাজা, আর সর্বত্র কেবল তোমার বিচরণ চলবে।
এর মাঝে গাড়ি প্রবেশ করে কাঙ্ক্ষিত স্থানে। অরিন নেমে গিয়ে উৎফুল্ল চিত্তে হরেক রকম কথা বলতে থাকে। জায়ান গভীর মনোযোগ স্রেফ শোনে। অরিন সামনে হাঁটছে, জায়ান পিছন থেকে তার কার্যকলাপ দেখছে। জায়ানের কোনো রেসপন্স না পেয়ে অরিন পিছনে ফিরে। আচমকা তার চোখ আটকে যায়। জায়ানের পরনে ফর্মাল স্যুট, ব্ল্যাক কালার ব্লেজারটা হাতের ভাঁজে রাখা, সাদা শার্ট পরিহিত জায়ানকে দেখে মারাত্মক লেভেলের বিষম খেল অরিন। কালো ব্যতীত অন্য ড্রেস করে এই প্রথম জায়ানকে দেখল। পেশিবহুল হাতগুলো স্পষ্ট দৃশ্যমান। অরিন হতভম্ব হয়ে সামনে ফিরে মনে মনে তওবা কেটে বলে, শ্যামবর্ণের শরীরে সাদা শার্ট কেন জড়িয়েছে এই লোক? সে কি জানে তাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে? নির্ঘাত মেয়েদের ইমপ্রেস করা ধান্দায় এসব পড়েছে সে। মনে মনে জায়ানকে ভেঙালো অরিন। ঈর্ষান্বিত চোখে তাকালো আশেপাশে, তবে রমণীত দূর কোনো জনমানবের চিহ্ন মিলল না। খানিকটা স্বস্তিশ্বাস পেলে ফুরফুরে মেজাজে চারপাশে ঘুরে দেখতে লাগলো অরিন। সামনে সামনে কিছু সাম্বার দেখা যাচ্ছে, নিচে পানির আকৃতি দেওয়া এবং তার উপরে কয়েকটা নৌকা রাখা। ভীষণ সুন্দর এবং জীবন্ত একটি দৃশ্য। খানিকটা সামনে যেতেই কিড জোনে দেখা মিলল। সেগুলো পেরিয়ে আর একটু পথ অতিক্রম করতেই নরম শীতল হাওয়া ছুঁয়ে দিল অরিনকে। বৈরী আবহাওয়া, আকাশ মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। শেষ প্রান্তে এলে কর্ণফুলী নদীর খণ্ডচিত্রের দেখা মিলে। রেলিংয়ের ওপাশে সবুজ ঘাসে বিস্তৃত কিছুটা জায়গা এবং তার উপরে আছড়ে পড়া নদীর উত্তাল ঢেউ। সে যেন এক নান্দনিক দৃশ্য। নদীর তীর ঘেঁষে পরপর কয়েকটা বোট, নৌকো এবং বিভিন্ন ধরনের ক্রুজ অবস্থান করছে। অরিনের ভীষণ পছন্দ হলো দৃশ্যটা। হাওয়ার দাপটে খোলা চুলগুলো বাঁধনাহারা হয়ে এলোমেলো ভঙ্গিতে উঠছে। অরিন দু হাত মিলে বুক ভরে শ্বাস টেনে নেয়, চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করতে চায়। এতে গুছানো শাড়ির আঁচল কিছুটা অগোছালো হয়ে অরিনের মেলে কোমর খানিকটা উন্মুক্ত হয়। চোখ বুজে রাখা অরিন আচমকা নিজের পিছনে কারো অস্তিত্ব অনুভব করে। তার ভ্রুঝোড়া সামান্য কুঁচকে যায়। সেদিকে পাত্তা না দিয়ে সে পুনরায় স্বর্গীয় অনুভূতির অতলে ডুবে যেতে চায়, তবে তার হয়ে ওঠে না। অরিন অনুভব করে দুটো শক্তপোক্ত পুরুষালী হাত রেলিংয়ের সাথে তাকে বন্দি করে ফেলেছে। সে এখন কারো বাহুবন্ধনীতে আবদ্ধ। শঙ্কিত মনে চট করে ঘুরে দাঁড়াতেই জায়ানের সৌষ্ঠব বক্ষের সাথে ধাক্কা খায় অরিন। মুখ ফুটে কিছু বলার আগে চোখ যায় জায়ানের নিশালো দৃষ্টির দিকে। অরিন থমকে যায়। দুজোড়া চোখ শব্দবিহীন অনুভূতির আদান প্রদান চলে। অরিন বশীভূত হয়ে পরে সেই মাদকতা মিশানো অন্তর্ভেদী দৃষ্টিতে। তা দেখে জায়ান হাসে। সামান্য ঝুঁকে অরিনের কপালে কপাল ঠেকিয়ে গুনগুনিয়ে গেয়ে ওঠে, গানের অর্থ অদ্ভুত শিরহরণ বয়ে গেল হৃদয়। অস্ফুট স্বরে বলল, কেউ এসে পড়বে। আপ- জায়ান ফিসফিসিয়ে বলল, শশ, পুরোটা জায়গা আগামী 2 ঘন্টার জন্য স্রেফ আমাদের। অরিন নিশ্চুপ রইল। জায়ান অরিনের নাকে আলতোভাবে নাক স্পর্শ করে বলল, অরি, অরিন মৃদু স্বরে বলল, হ্যাঁ,
জায়ান অনুমতি ব্যতীত অরিনের হাতটা বুকের বাম পাশে রেখে বলল। আমার হৃদকুঞ্জের একচ্ছত্র আধিপত্যের মালিক হবেন। জায়ানের প্রস্তাবে খানিকটা হকচকিয়ে যায় অরিন। সে স্পষ্ট অনুভব করছে জায়ানের বাড়ান্ত হৃদস্পন্দনের গতি। নিজেকে সামলে কোনো মতে বলে, আপনাকে নিয়ে আমার অন্তঃকরণে নব্য অনুভূতির আনাগোনা ঘটলেও আমি পুরোপুরিভাবে আপনার জীবনের সাথে জড়ানোর জন্য প্রস্তুত নই। আমার সময় দরকার। আমি তাড়াহুড়োয় জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে চাই না। আমার ভয় হয় আমি জায়ান অরিনের থেকে সামান্য সরে এসে তার চোখে চোখ রেখে প্রশ্ন করল। কিসের ভয়? অরিন রাগ টাগ না রেখে সরাসরি বলল, আমি অসুখী দাম্পত্য জীবন চাই না। ছোটবেলা থেকেই আম্মুকে অবহেলা, অবজ্ঞা, অনাদরে থাকতে দেখেছি আমি। পয়সার কমতি না থাকলেও তিনি সবার জীবনে স্রেফ প্রয়োজন হিসেবেই থেকে গেলেন। আমিও অমন জীবন চাই না। গলাটা সামান্য কেঁপে উঠল অরিনের। মেঘলা আকাশের পানে দৃষ্টি নিবদ্ধ করে বলল, কারো জীবনে শুধুমাত্র প্রয়োজন হয়ে থাকার মতো দুঃসাহস আমার নেই। বাবার ট্যাগটা আমার নামের পাশ থেকে সরিয়ে নিলে আমি খুবই সাধারণ একজন নারী, যে নিজের শখ ব্যতীত অন্য সব ক্ষেত্রে হেরে যাওয়া মানুষ। আমার আলাদা কোনো অর্জন নেই, স্পেশালিটি নেই, স্কিল নেই, তবে আমার স্বপ্ন আকাশ ছোঁয়া। এই নশ্বর জীবনে আমি অবিনশ্বর সুখ কুড়াতে চাই। দিন শেষে বিত্ত বৈভব না থাকলেও শান্তিটা থাকা চাই। এইটুকু জীবনে বিশাল চাওয়া পাওয়া আমার। জায়ান গভীর মনোযোগে সবটা শুনে বলল। জীবনসঙ্গী হিসেবে কেমন ব্যক্তি চান আপনি? অরিন ম্লান হেসে বলল, তার অনুভূতি এবং সে আমৃত্যু কেবল আমার হোক, ব্যাস। আর কিছু চাই না আমি। জায়ান তীক্ষ্ণ চোখে তাকিয়ে গমগমে সুরে বলল, ভবিতব্য পুরুষকে একান্ত নিজের করে পেয়ে গেলে সংসার নামক সংগ্রাম নির্দ্বিধায় কবুল করতে পারবেন? অরিন স্মিত হেসে বলল, জীবন যতই যাতনা দিক, দিন শেষে সেই মানুষটার বক্ষ তো আছেই দুঃখ বিসর্জন দেওয়ার জন্য। সংসার নামক সংগ্রাম আমায় ভেঙে চুরে নিঃশেষ করে দিলে আমি টুকরোগুলো সংগ্রহ করে তার কাছে নিয়ে যাব। সে না হয় যত্ন করে জুড়ে দেবে পুনরায়। জায়ান অরিনের কাছে ঘেঁষে দাঁড়িয়ে স্তম্ভিত স্বরে বলল, আমি শুদ্ধ পুরুষ অরিন। আপনি আমার জীবনের প্রথম নারী, যে আমাকে প্রতিনিয়ত অশুদ্ধ হওয়ার প্ররোচনা দিচ্ছে। বিশ্বাস করুন অরিন, এই দৃষ্টি, হৃৎপিণ্ড, এই হাত জোর আর গোটা আমিটাই কেবল আপনার ক্ষেত্রে বেসামাল। আমি কথা দিচ্ছি, আপনি এবং কেবল আপনি শেহজাদ তৌসিফ জাহানের মন মস্তিষ্ক এবং জীবনের একমাত্র ব্যক্তিগত নারী হবেন। আপনার পরে আর কখনো কোনো নারীকে এই শেহজাদ তৌসিফ বিশেষ নজরে দেখবে না। আমার পুরুষালী সত্তা কেবল আপনার ক্ষেত্রে সংযম হারিয়ে অনিয়ন্ত্রিত হবে। অন্য নারীর ক্ষেত্রে সামান্য আগ্রহবোধও জন্মাবে না সেখানে। এই পর্যায়ে অরিনের হৃদয় বিগলিত হলো। কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি পাগলামো করছেন জায়ান। জায়ান অস্থির কণ্ঠে বলল, আমার আপনাকে চাই অরিন, বৈধভাবে একান্তই নিজের করে চাই আপনাকে। আমি আপনার সর্বত্র নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাই। আপনি কি আমাকে ফিরিয়ে দিবেন অরিন? অনুভূতি জোয়ারে ভেসে যাওয়া অরিন জায়ানের চোখে সমুদ্র সমান স্বচ্ছতা দেখে নাকচ করতে পারল না সেই প্রস্তাব। সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়ে সুখ খুঁজতে পা বাড়ালো অজানা পথের দিকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছে অরিন এবং জায়ান। অরিনের চোখে মুখে উৎকণ্ঠা, অথচ জায়ান একেবারে শান্ত। ঘণ্টাখানিক বেরোতেই একজন বডিগার্ড হন্তদন্ত পায়ে প্রবেশ করে জায়ানকে সালাম দেয়। জায়ান সালামের উত্তর নিতেই সেই বডিগার্ড অরিনের পাসপোর্ট, টিকিট এবং ব্যাগ জায়ানের কাছে হস্তান্তর করে বলে। জায়ান প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে অরিনের হাত ধরে ভিতরে এগিয়ে যায়। অরিন কাঠের পুতুলের ন্যায় জায়ানের সমস্ত কমান্ড ফলো করছে। সকল ফর্মালিটিস পূরণ করে প্লেনে আসন গ্রহণের পর অরিনের হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। ঠিক কিংবা ভুলের সিদ্ধান্তে কোনটা সঠিক সেটা বিচার করতে গিয়ে বারংবার ব্যর্থ হচ্ছে। মন এবং মস্তিষ্ক দুটো ভিন্ন পথে চলছে যেন। অরিন চোখ বন্ধ করলে তার চোখে ভেসে ওঠে ক্লাবের সেই শেষ কথোপকথন। জায়ান উদ্গ্রীব স্বরে তার গালে হাত রেখে বলে, আমি এতেই অরিন। এই পৃথিবীতে আমার একান্ত প্রয়োজন বলতে কেউ নেই। এই নিজস্ব আমিটার আপনাকে ভীষণ প্রয়োজন। আপনাকে কোনো মূল্যে হারাতে চাই না আমি। আপনি হারিয়ে যাবেন এমন এক মুহূর্তে তৈরি হতে দিতে চাই না। আপনি আমার হয়েছেন, আমি আজীবন কেবল আপনার হয়ে থাকব। অরিনের সমস্ত সংযোগ বাঁধ ভাঙল। জায়ানের চোখে চোখ রেখে বলল,
আমি রাজি। জায়ানের মুখে ফুটে ওঠে ম্লান হাসি। অরিনের গাল ছুঁয়ে দিয়ে বলে, খুব বিশেষ একজনকে ওয়াদা দিয়েছিলাম, সেটা পালনের সময় এসেছে। আপনি আমায় সঙ্গ দেবেন নাকি আপত্তি আছে? অরিন প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে বলে। মানে? জায়ান অস্থির কণ্ঠে বলে, আমাদের বিয়ে ইতালিতে হবে, আমি ব্যবস্থা করছি, আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন। অরিন চিন্তিত সুরে বলে। বাসায় কিভাবে ম্যানেজ করব? জায়ান নির্বিকার সুরে বলল, আপনার দাবাকে শর্টে মেসেজ দিয়ে ইনফর্ম করে রাখুন, বাকিটা পরে সামনে নেওয়া যাবে। প্রথমবারের মতো এমন দুঃসাহসিক কাজ করেছে অরিন। অস্থিরতা, ভয়, অশান্তি সবকিছু মিলিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। পাশে থাকা জায়ান বোধ হয় বুঝলো অরিনের অস্থিরতা। ডিভাইডার টোপকে অরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আপনার বিশ্বাসের অমর্যাদা করবো না ম্যাডাম, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। অরিন মৃদুস্বরে বলল। হুম। দীর্ঘ 20 ঘন্টার জার্নি শেষে প্রথমবারের মতো ইতালিতে পা রাখল অরিন। পালেরমো এয়ারপোর্ট থেকে প্রাইভেট কারে করে সিসিলিয়ার উদ্দেশ্যে রওনা দিল তারা। অরিন পুরোটা সময় কেবল নিশ্চুপে দেখে গেল সবটা। সব কিছু এত দ্রুত হচ্ছে, ঠিকঠাক কিছুই বুঝে উঠতে পারছে না। পদক্ষেপ যখন নিয়েছে, ভোগান্তি তো পোহাতেই হবে। দীর্ঘ 45 মিনিট পর এক রাজকীয় মহলের সামনে গাড়ি থামে। অরিন আশ্চর্য হয়ে তাকায়। জায়ান তা দেখে বাঁকা হেসে বলে, আপনার পবিত্র পদধূলির অপেক্ষায় দীর্ঘ কয়েক বছর যাবৎ অপেক্ষমান, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এই মহলকে ধন্য করুন ম্যাডাম। অরিন অবাক হয়ে আস্তে ধীরে রাজকীয় দরজা পেরিয়ে কয়েক কদম এগোতেই জায়ান হুট করে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। নির্দিষ্ট কক্ষের সামনে আসার পর অরিনের কোমল হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে কৌতূহল ভরা দৃষ্টিতে শুধালো। আমার জন্য বউ সাজবেন অরেন? অরিনের মনে হলো তার বুকের উপর থেকে পাথর নেমে গেছে। এই বাক্যে কতটা আকুলতা মিশে আছে তা স্পষ্ট টের পাচ্ছে অরিন। প্রত্যুত্তরে স্মিত হেসে বলল। আপনার বিবিজান আপনার জন্য বউ সাজবে জান সাহেব। জায়ান অভিভূত হয়ে বলে। আমার বউ সেজে দ্রুত নিচে আসুন সুন্দরতমা, মুখে এক ফুটাও কৃত্রিম জিনিসপত্র ব্যবহার করবেন না। ঘোমটা তুলে আপনার স্বচ্ছ মুখশ্রী দর্শন অপেক্ষায় কে একজন অধীর আগ্রহ অপেক্ষমান। সিঁদুর রাঙানো অপূর্ব সুন্দরী একটি শাড়ি গায়ে জড়িয়ে জায়ানের বউ হিসেবে 3 কবুল পরে অরিন। আলহামদুলিল্লাহ শব্দে মুখরিত হয় চারপাশ। পদ্মার ওপাশে শুভ্র পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষ 3 কবুল পরে আজীবনের জন্য অরিনের ব্যক্তিগত পুরুষ হিসেবে আখ্যায়িত হয়। বিয়ে যাবতীয় ফর্মালিটিস শেষে জায়ান ঘরে ফিরে। ঘরে প্রবেশ করতেই দেখে চোখ যায় বিছানায় বসা এক চমৎকার সুন্দর প্রাপ্তির দিকে। জায়ান ধীর কদমে এগিয়ে গিয়ে অরিনের ঘোমটাটা তুলে। তাতেই লজ্জায় মিয়ে যায় জায়ানের সুন্দরীতমা। জায়ান কথা না বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে অরণকে। বিড়বিড়িয়ে অস্পষ্ট স্বরে বলে, শুনছ পৃথিবী, আমি আজ পূর্ণ। আমার প্রথম প্রেম আমার বক্ষে বৈধ অধিকার সমেত অবস্থান করছে। ছিনিয়ে নেওয়ার খেলায় তুমি হেরে গেছো, আমি জিতে নিয়েছি এক চমৎকার উপহার। অরিন অস্পষ্ট স্বরে বলল। বাঁধন আলগা করুন, আমার দম বন্ধ লাগছে। জায়ান অরিনকে কষ্ট দিল না, সরে এসে মাথা দোপাটা খুলে সোফার দিকে ছুঁড়ে দিল। অরিনকে কোলে নিয়ে নরম তুলতুলে বিছানায় শুয়ে শাড়ির আঁচলটা আলগা করল। অরিন উসকুস করে কিছু বলার আগে জায়ান পাঞ্জাবি খুলে ছুঁড়ে মারল মেঝেতে। অরিনের বুকে মাথা রেখে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই অরিন, তোমাকে একদম বিরক্ত করবো না, তুমি রাগ করো না কেমন? ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে অরিন হজম করতে পারছে না। নিজেকে সামলে জায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আপনি ঘুমান, আমি আপনাকে ডিস্টার্ব করব না। জায়ান প্রত্যুত্তরে জবাব দেয় না। প্রথমবারের মতো ঘুমের মেডিসিন নেওয়া ছাড়া গভীর ঘুমে তলিয়ে যায়। অরিন জায়ানের কাণ্ডে হাসে। তার পাগলামিগুলো বাচ্চামি মনে হয় অরিনের। নিয়তি যে বড়ই নিষ্ঠুর। অরিন যদি জানতো এই পাগলামি তাকে ধ্বংসের মুখোমুখি এনে দাঁড় করাবে, তাহলে কি জায়ানের নামে 3 কবুল পড়তো? বোধহয় না। অতীত গোধূলি লগ্নের শেষ প্রহর। অন্ধকারাচ্ছন্ন ঘরটা মৃদু আলায় আলোকিত। সজাগ অরিন নিশ্চুপে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্যে। তার শীর্ণ হাতজোড়া ব্যস্ত জায়ানের মাথায় ঘন সন্নিবিষ্ট চুলগুলো এলোমেলো করতে। সে আনমনে ভেবে যাচ্ছে বিগত সময়গুলোতে ঘটে যাওয়া ঘটনাগুলো। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার পরিচয় পাল্টে গেছে। সে এখন কারো বউ,
কথাটা ভাবতেই অন্তঃপটে শিহরণ বয়ে গেল। আচমকা জায়ানের নড়াচড়ায় ভাবনায় ছেদ ঘটল অরিনের। কপাল কুঁচকে দেখল তার অনাবৃত উদরে মাথা রেখে বেঘোরে ঘুমাচ্ছে জায়ান। এই লোকটা জাগ্রত অবস্থায় যতটা শান্ত, গম্ভীর ঘুমন্ত অবস্থায় ততটাই অশান্ত এবং চঞ্চল। দীর্ঘ 4 ঘন্টা যাবৎ অরিনকে বালিশ বানিয়ে আরামসে ঘুমাচ্ছে মহাশয়। অরিনের হাল বেহাল, সেদিকে তার কোনো হুঁশ নেই। অরিন জায়ানকে ডাকলো না, কেবল নির্নিমেষ তাকিয়ে থাকলো তার শ্যামবর্ণের শুদ্ধ পুরুষের দিকে। কিছুক্ষণ পর জায়ানের ঘুমটা হালকা হয়ে আসলো। মস্তিষ্ক সচল হতেই অরিনের মেয়েলি সুঘ্রাণ আঘাত হানলো জায়ানের মস্তিষ্কে। খানিকটা নড়ে চড়ে অরিনের অনাবৃত উদরে মুখ ডুবিয়ে শ্বাস টেনে হাসকি স্বরে বলল। প্রণয় পূর্ণা। অরিন উত্তর দিতে পারল না। জায়ানের বেসামাল স্পর্শে চমকে উঠে থরথর করে কাঁপছে বেচারি। জায়ান বুঝতে পেরে আর একটু গাঢ় স্পর্শ এঁকে দিয়ে ফিচেল হেসে শুধায়। এই কম্পন সৃষ্টির কারণ আমার মৃদু মন্দ স্পর্শ। অরিন বাকরুদ্ধ হয়ে কেবল জায়ানের আলতো স্পর্শ অনুভব করে। জায়ান উত্তর না পেয়ে মুখ উঁচিয়ে অরিনের নিভু নিভু অক্ষিকোটরে দৃষ্টি নিক্ষেপ করে অধৈর্য হয়ে অসহায় কণ্ঠে শুধায়। আপনাকে একটুখানি যে অনুভব করার অনুমতি দিবেন অরিন? অরিন এবারেও নিরুত্তর থাকে। জায়ানের অনাকাঙ্ক্ষিত স্পর্শে সে বিভ্রান্ত। অরিনের অনাবৃত উদরে থাকা জায়ানের পুরুষালী রুক্ষ ওষ্ঠ অবস্থান পরিবর্তন করে অরিনের রক্তাভ কোমল অষ্টের সামনে এসে থামে। জায়ানের উষ্ণ নিঃশ্বাস এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে অরিনের সুশ্রী মুখশ্রীতে। দুজন অপলকভাবে একে অপরকে অনড় দৃষ্টিতে দেখছে। জায়ান দূরত্ব কমিয়ে ধীর লয়ে অরিনের কোমল ওষ্ঠজোড়ার দিকে এগিয়ে আসে। দুজনের অধরষ্ট একে অপরকে আলতো করে ছুঁয়ে দিতে অরিন তার কাপা হাত জায়ানের উন্মুক্ত বুকে রেখে বাধা প্রদান করে। দুদিকে না বোধক মাথা নাড়ায়। জায়ান ভ্রুকুচকে তাকাতেই অরিনের চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়ে। জায়ান চোখ বুজে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। পুনরায় চোখ মেলে তাকায়। সামান্য ঝুঁকে এসে অরিনের কপালে আলতো চুম্বন এঁকে দিয়ে বলে। আপনার মনের সম্পূর্ণ দখলদারিত্ব চাই আমার। শরীর ছোর অনুমতি না দিলেও চলবে। অরিন কিছু বলতে পারল না। শব্দবিহীনভাবে ফোফাতে লাগলো কেবল। জায়ান দীর্ঘশ্বাস ফেলে অরিনের উপর থেকে সরে এসে অরিনকে নিজের বুকে টেনে নেয়। এতে বেচারি ব্যথায় কুকড়ে গিয়ে অস্ফুট স্বরে আর্তনাদ করে বসে। জায়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করে। কি হলো? অরিন অস্ফুট স্বরে উত্তর দিল। আপনার সুখকর ঘুমের ভোগান্তি পোহাচ্ছি। জায়ান হো হো শব্দ তুলে হেসে ফেলে। অরিনকে আরেকটু কাছে টেনে বুকের সাথে মিশিয়ে ফেলে বলে। আপনি আমার বউ অরিন, সম্পূর্ণভাবে আমার। আপনি অভ্যস্ত হলে তবে আমরা এই বিষয়ে আগাবো। হয়তো ভাবনায় ভেবে মস্তিষ্কে চাপ নেওয়ার কিছু নেই। ওসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে এই সুন্দর মুহূর্তগুলোকে অনুভব করুন। অরিনের হৃদয় পুলকিত হলো। আনন্দে কান্নারা এসে ভিড় করলো অক্ষিকোটরে। মানুষটা এত চমৎকারভাবে তার সমস্যাগুলো কিভাবে বুঝে যায়। অরিনের ভাবনার মাঝে জায়ান হামি তুলে বলল। সিসিলি সফরে যাবেন মিসেস অরিন? জায়ানের এহেন সম্বোধনে অরিন চমকায়, পরক্ষণে উৎফুল্ল হয়ে বলে। অবশ্যই। সিসিলি ইতালীয় উপদ্বীপের দক্ষিণে ভূমধ্যসাগরের মাঝ বরাবর অবস্থিত। সিসিলির রয়েছে উন্নত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষ করে স্থাপত্য, সঙ্গীত, সাহিত্য, রন্ধন বিষয়ে। সিসিলির ভেতরে দার্শনীয় স্থানগুলো হলো পালের্মো, কাতালিয়া, তাওরমিনা, সাইরাকিউস, এউলিনা দ্বীপ ও আগ্নেয়গিরি মাউন্ট এতনা। জায়ান গাড়ি নেয়নি সাথে। পায়ে হেঁটে সিসিলির অলিগলিতে নিজেদের প্রেমের স্মৃতি তৈরি করতে বেরিয়েছে। জায়ানের পরনে আছে স্কাই ব্লু শার্ট এবং গ্রে কালার স্লিম ফিটেড ট্রাউজার। অরিন পরেছে স্কাই ব্লু কালারের সিফনের শাড়ি এবং হালকা অর্নামেন্টস। অরিনের হাত ধরে হাঁটতে থাকা জায়ান এটা ওটা দেখে বিভিন্ন কিছুর বর্ণনা দিচ্ছিল। অরিন মুগ্ধ চোখে দেখছিল বিভিন্ন প্রশ্নতান্ত্রিক নিদর্শন। প্রায় ঘণ্টাখানেক পর অরিন দেখে তাওরমিনা টু মাজারো লেখা সাইনবোর্ড। কৌতূহল কণ্ঠে শুধায়। এটা কোথায়? জায়ান স্মিত হেসে বলে। আজকের দিনের মূল সারপ্রাইজ এবং আপনার গিফট। অরিন উৎকণ্ঠা বুকে চেপে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে। পৃথিবীটা এত সুন্দর কেন?
জায়ান হালকা হেসে গভীর স্বরে বলে, সকল সৌন্দর্যের তুলনা আপনার কাছে ঠুনকো প্রাণেপূর্ণ। আমার দৃষ্টিকোণ থেকে দেখুন, আল্লাহর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সৌন্দর্য অধিকারিণীকে দেখতে পাবেন। অরিন জায়ানের হাতে মৃদু আঘাত করে বলল। আপনি আর আপনার কথাবার্তা দুটোই সাংঘাতিক মতলবী। জায়ান ঠোঁট কামড়ে দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলল, সামনে যদি আপনার মধ্যে সাংঘাতিক সুন্দর বউ থাকে, তাহলে খানিকটা মতলবাজ হওয়াই যায়। এতে যদি একটু একটু লাভ হয় তাহলে ক্ষতি নেই। অরিন জায়ানের হাতে মৃদু আঘাত দিয়ে বলল। চুপ করুন বেহায়া পুরুষ। অরিনের লাজে রাঙা মুখটা দেখে জায়ান কিছুটা শব্দ করে হেসে ফেলে। অরিনের হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে বলে, আপনার দুঃসাহসের জন্য আপনাকে ছোট করে একটা মিনি শাস্তি দিতে হবে। অরিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনে এগিয়ে গেল। জায়ান কাউন্টার থেকে দুটো টিকিট নিয়ে সামনে এগিয়ে গেল। অরিনের হাত ধরে কাঙ্ক্ষিত জায়গায় আসতেই অরিন আতঙ্কিত সুরে বলল। ক্যাবল কার? জায়ান মিটমিটিয়ে হেসে বলল। জি ম্যাডাম, এটা আপনার শাস্তি। অরিন কাঁদো কাঁদো মুখে জায়ানের দিকে তাকিয়ে বলল। জান সাহেব, ও জান সাহেব, শুনুন, আমার কলিজাটা একটুখানি সাইজের, এত বিরাট শখ আমার দুর্বল হৃদয় নিতে পারবে না তো। আপনার একমাত্র বউ যদি হার্ট ফেল করে তাহলে আপনার কি হবে বলুন তো? জায়ান কথা না বাড়িয়ে স্লিপ গুটিয়ে অরিনের দিকে এগিয়ে গেল। অরিন পরিস্থিতি বুঝে দৌড়ে অন্য পাশে যেতে নিলে খপ করে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলে জায়ান। এক ঝটকায় কাঁধে তুলে নিয়ে এগিয়ে যায় ক্যাবল কারের দিকে। অরিন নাড়াচাড়া করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে জায়ান সতর্ক কণ্ঠে বলে। নড়চড় করো না বউ, নয়তো আমি সমতে তুমি সোজা জান্নাতে। অরিন চোখ মুখ খিচিয়ে দাঁতে দাঁত চেপে বলে। আমি আপনাকে ছাড়বো না জায়ান। জায়ান ভীষণ মজা পেল এই কথায়। অরিনকে নামিয়ে কেবল কারে পা রাখতে নিলে বেচারি চিৎকার দিয়ে তার কাঁধ শক্ত করে চেপে ধরে। জায়ান উপায়ন্তর না পেয়ে বউকে শক্ত করে জড়িয়ে রাখে নিজের সাথে। বক্ষপটে শান্তি নিয়ে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার মাঝে এক অনবদ্য সুখ বিদ্যমান রয়েছে। জায়ান হাড়ে হাড়ে টের পাচ্ছে সেটা। অরিনের কথা জবাবে তার কানের কাছে হাসকি স্বরে বলল। ছেড়েতে সবাই যায়, আপনি না হয় আমৃত্যু এভাবে আমার বক্ষপটে রাজত্ব করুন। অরিন কিছু না বলে জায়ান আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে কেবল। কেবল কার অপর পাশে এসে থামতেই ওরা নেমে গেল। অরিন স্বস্তির শ্বাস ফেলে রাগী দৃষ্টি নিক্ষেপ করে সামনের দিকে পা বাড়িয়ে শ্রাক করে বলে। আপনি আমার থেকে মিনিমাম একটা দূরত্ব বজায় রাখবেন। জায়ান এগিয়ে সে পেছন থেকে দুহাতে অরিনের কোমর আঁকড়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে। কেন? জায়ানের স্পর্শে অরিন কেঁপে ওঠে। কোনো মতে নিজেকে সামলে আমতা আমতা করে বলে। আপনি আমার কাছাকাছি থাকায় আমার সব ভণ্ডামি তীব্র গতিতে আপনার কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ভণ্ডামি আমার কর্ম, সেখানেও যদি আপনি ভাগ বসান তাহলে আমার কি হবে বলেন তো? জায়ান ফিক করে হেসে ফেলল অরিনের কথায়। এক হাতে তার চোখ ঢেকে গম্ভীর সুরে বলে। আমার অর্ডার অনুসরণ করুন। অরিন মোচড়ামুচড়ি করে বাপ্পারাজি স্টাইলে বলে ওঠে। আমি আপনাকে বিশ্বাস করি না। জায়ান ঠোঁট কামড়ে হেসে বলে। কথা না বাড়িয়ে চুপচাপ এগিয়ে চলুন, নয়তো বিরাট লস হয়ে যাবে। অরিন কথা বাড়ালো না। কয়েক কদম এগিয়ে যেতেই জায়ান সতর্কতার সুরে বলল। চোখ বন্ধ রাখবেন, নো চিটিং, ওকে? কথাটা বলেই অরিনকে কোলে তুলে নেয় জায়ান। অরিন একটু হকচকিয়ে উঠে জায়ানের কাঁধ আঁকড়ে ধরে। কিছুক্ষণ হেঁটে সামনে যাওয়ার পর একটু উঁচু জায়গায় অরিনকে নামিয়ে দেয় জায়ান। কাঁধ ধরে সামনে ফিরিয়ে কানের কাছে মুখ নিয়ে ধীর স্বরে বলে। সারপ্রাইজ! অরিন চমকে উঠে চোখ মেলে তাকাতেই বিস্মিত হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে ওঠে। ইসোলা বেলা। জায়ান অপলকভাবে সামনে তাকিয়ে বলে। ইয়েস। ইসোলা বেলা দক্ষিণ ইতালির সিসিলির তাওর মিনার কাছে একটি ছোট দ্বীপ, যা আয়োনিয়ান সাগরের মুক্তা নামেও পরিচিত। এটি আয়োনিয়ান সাগরের একটি ছোট্ট উপসাগরের মধ্যে অবস্থিত। দ্বীপটি সমুদ্রের গ্রোটো দ্বারা বেষ্টিত এবং এটি একটি পাথুরে সৈকত। নীল জলরাশির অপার সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যায় অরিনের। সে উৎফুল্ল হয়ে বিস্ময় নিয়ে সম্পূর্ণ দৃশ্য অবলোকন করে। জায়ানের দৃষ্টি স্বাভাবিক, সে ব্যস্ত তার স্বপ্নচারিণীকে দেখতে। এমন সময় হুট করে জায়ানের ফোনটা বেজে ওঠে।
অনিন তখন তার থেকে কিছুটা দূরে সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত। ফোনটা হাতে নিতে স্ক্রিনে ভেসে ওঠা এসজি নামটা দেখে জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে কলটা রিসিভ করে। অতিশয় গম্ভীর কণ্ঠে বলে। অলোকে? অপর পাশ থেকে একজন গার্ড বলে। ইয়েস স্যার, তবে মিস্টার শেষবাহ ওয়াজিদ আজকে 16 জন গার্ড পাঠাচ্ছেন ইতালিতে। জায়ান বাঁকা হেসে বলে। তোমরা কি পদক্ষেপ নিয়েছ? গার্ড একটু থেমে গর্ব করে বলে। ডাবল পেমেন্ট দিয়ে আমাদের লোক বানিয়ে নিয়েছি। মেজবাহ সাহেব সেই ইনফরমেশন পাবে যেটা আপনি চাইবেন। জায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে অদূরে থাকা সবুজ অরণ্যে আচ্ছাদিত পাহাড়ের দিকে তাকিয়ে বলে। তোমাদের উপর কারো সন্দেহ হয়নি তো? গার্ড নিরেট স্বরে উত্তর দেয়। নো স্যার, মেজবাহ সাহেবের আন্ডারে থেকেও আমরা আপনার কমান্ড ফলো করি, সেটা কেউ এখনো টের পায়নি। জায়ান ফোন রাখতে নিলে ইতস্ততভাবে সেই গার্ড বলে। জায়ান অন্যের বাচ্চামি কাণ্ড কারখানা দেখতে দেখতে ধীর স্বরে বলে। বলো। অনুমতি পেয়ে সেই গার্ড বলে। 16 জন আপাতত আমাদের আন্ডারে কাজ করতে সম্মতি দিলেও কয়েকজনে আমার সন্দেহ হচ্ছে। সিসিলিতে বেশি দিন টেস্ট করা আপনাদের জন্য সেফ হবে না বোধ হয়। তাছাড়া রাইভাল টিম আপনার উপস্থিতির খবর পেয়ে গেছে। জায়ান বিরক্ত হয়ে বলে। সন্দেহ হলে খানিকটা যাচাই বাছাই করে আসল ঠিকানায় পাঠিয়ে দাও। বস বিরক্ত হতে দেখে গার্ডটা দ্রুত বলে। ওকে স্যার, হ্যাভ আ নাইস ডে। জায়ান কল কেটে সামনের দিকে এগিয়ে গেল। বউবিহীন বিরক্ত লাগছে সবকিছু। হুট করে হাওয়ার দাপটে অরিনের শাড়িটা সামান্য সরে গিয়ে ফর্সা উদরের এক সাইড উন্মুক্ত হয়। জায়ানের চোখ যেন ঝলসে যায় তাতে। বুকের ভিতরে এক অসহনীয় পীড়া অনুভূত হয়। জায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করে অরিনের উদরের ফর্সা চামড়ায় বেশ কিছু কালসিটে পড়া রক্তিম দাগ। জায়ানের ভ্রু কুঁচকে আসে। আনমনে ভাবতে ভাবতে মনে পড়ে দুপুরের দৃশ্য। নির্ঘাত তার চাপ দাড়ির কারসাজি এসব। অরণ্যের কাছাকাছি এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নিজের দিকে ঘুরায়। অরেন নৈশব্দে তার বুকে কপাল ঠেকিয়ে মুহূর্তটা অনুভব করে। জায়ানও নিশ্চুপে দাঁড়িয়ে অনুভব করে এক নৈসর্গিক দৃশ্য। বুকের উপর অরেনের উষ্ণ নিঃশ্বাস তোলপাড় সৃষ্টি করলেও শান্ত থাকার চেষ্টা করলো। কিছুক্ষণ বাদে অরিন বলে উঠল। জায়গাটা ভীষণ সুন্দর জান সাহেব। এই সমুদ্র তটে যদি আমাদের ছোট্ট একটা বাড়ি থাকতো তাহলে চমৎকার হতো। একই সাথে খোলা আকাশ, পাহাড়, সমুদ্র, আগ্নেয়গিরি সবটার পরিবর্তিত সৌন্দর্য কাছে থেকে অনুভব করা যেত। অরিনের চুলের ভাঁজে হাত রেখে মৃদুস্বরে জায়ান বলল। আপনার জন্য আরেকটা ছোট্ট সারপ্রাইজ আছে বিবেচান। অরিন খিলখিল করে হেসে বলল। আপনার বিবিজান প্রস্তুত জান সাহেব। জায়ান কথা না বাড়িয়ে সোজা পথ ধরে এগোতে থাকে। অরিন মুগ্ধ চোখে অবলোকন করে সমস্ত দৃশ্য। 15 মিনিট হেঁটে চলার পর এক সুবিশাল প্যালেসের সামনে এসে থামে তারা। অরিন গোল গোল চোখে তাকিয়ে বলে। এখানে নিয়ে আসলেন কেন? জায়ান কথা না বাড়িয়ে তাকে কোলে তুলে মূল ফটকের দিকে এগিয়ে যায়। তাদের আগমনে প্যালেসের সুবিশাল গেট খুলে যায়। অরিন ভিতরে ঢুকে যেন অবাকের শীর্ষে পৌঁছায়। প্রবেশপথে সাদা মোজাইক করা ফ্লোরে অল্প স্বল্প গোলাপের পাপড়ি ছড়ানো। চারপাশে মোমবাতি হলদেটে মোহনীয় আলোয় আলোকিত। জায়ান ভিতরে প্রবেশ করে কোনোরূপ বাক্য ব্যয় ছাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। অরিন কেবল দেখে যায় অভিজাত্যে মোড়ানো এক স্বর্গীয় দৃশ্য। 3rd ফ্লোরে পৌঁছতেই একটি সুবিশাল কামরার সামনে জায়ান নামিয়ে দেয় অরিনকে। একগাল হেসে হাসকে সুরে বলে। ওয়েলকাম মিসেস অরিন। অরিন খানিক অবাক হলেও কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করে। নান্দনিক সৌন্দর্যে সজ্জিত অভিজাত্যপূর্ণ এক সুবিশাল কামরা। অরিন চারপাশে চোখ বুলিয়ে বন্ধ দরজার দিকে এগিয়ে যায়। জায়ান এগিয়ে এসে ওর হাত টেনে ধরে ব্যালকনির বন্ধ দরজার দিকে এগিয়ে যায়। পিছনে দাঁড়িয়ে সামনে থাকা অরিনের উদ্দেশ্যে বলে। আর ইউ রেডি? অরিন উৎকণ্ঠা বুকে চেপে বলে। হুম। জায়ান গেট খুলে দিতেই অরিনের চোখে ধরা দেয় সিসিলিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য। প্যালেসটা ইসোলো বেলা এর কাছে ঘেঁষে অবস্থিত। বেলকনি হতে সমুদ্র তটের সম্পূর্ণ দৃশ্য খুব সুন্দর মতো দেখা যায়।
আশেপাশে কিছু স্থাপনাগুলো ও দৃশ্যমান হয়। অরিন খুশিতে আত্মহারা হয়ে বলল, আপনার থেকে পাওয়া এই দুটো দিন আজীবন আমার স্মৃতিপটে অক্ষুণ্ণ থাকবে। চমৎকার উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জায়ান রেলিংয়ের দুপাশে হাত রেখে অরিনকে নিজের বক্ষপটে বন্দি করে বলে। এত পরিশ্রমের বিনিময়ে এরকম শুকনো থ্যাঙ্কস। অরিন প্যাজলেট হয়ে বলে, দেশে ফিরে আপনাকে সুন্দর একটা উপহার দেওয়ার চেষ্টা করব। আপাতত জায়ান নাকচ করে বলল, বাকির নাম ফাঁকি, ওসব কথায় কাজ হবে না। আমার পাওনা আমাকে এখনো বুঝিয়ে দিতে হবে। জায়ানের একরোখা কণ্ঠে বলা কথাগুলো শুনে অরিন হকচকিয়ে বলল। আশেপাশে কোথাও শপিং মল থাকলে। জায়ান বিরক্ত হয়ে বলল। আমি কোনো প্রাণহীন উপহার চাই না। অরিন কনফিউজ হয়ে বলল। তাহলে আপনাকে একটা ঘোড়া কিনে দিই। জায়ান বিরক্তির শীর্ষে পৌঁছে বলল। অলরেডি একটা গাধি বলছে, ঘোড়াকে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। অরিন প্রথমে কথাটা বোঝেনি, পরের কথাটা শুনে বিমর্ষ হয়ে বলল। তাহলে কি দিব? আপনি কি উপহার চান? এই পর্যায়ে বিরক্তিভাব উবে গিয়ে খানিকটা দুষ্টুমি ভর করে জায়ানের মাথায়। অরিনের মুখের উপর ঝুঁকে এসে তার কোমর ওষ্ঠ বৃদ্ধা আঙ্গুলের আলতো স্পর্শ এঁকে বলে। এই মনীয় রক্তাবষ্ঠের দখলদারিত্ব। অরিন বিস্মিত হয়ে তাকায়। অরিনের দৃষ্টি দেখে জায়ান হো হো শব্দ করে হেসে ফেলে। হাসি আটকানো দায় হয়ে পড়ে। অরিন এক দৃষ্টিতে কিছুক্ষণ জায়ানের দিকে তাকিয়ে থেকে আচমকা জায়ানের কলারের আস্তিনে হাত রেখে তাকে নিজের দিকে টেনে আনে। কোনোরূপ পরিকল্পনা ছাড়া হুট করে জায়ানের রুক্ষ পুরুষালী ঠোঁটে আলতো করে নরম স্পর্শ এঁকে দেয়। কী ঘটেছে তা বুঝতে সেকেন্ড খানেক সময় লাগে জায়ানের। অরিন সরে আসতে নিলে জায়ানের পেশিবহুল হাতের শক্ত বাঁধনের ফলে তা আর সম্ভব হয় না। উস্কানি দিয়ে অহেতুক ঘুমন্ত বাঘকে জাগিয়ে ফেলেছে, সেটা কিছুক্ষণের মাঝে টের পেল বেচারি। দম বন্ধ হয়ে আসলেও ছাড় মিলল না জায়ানের আগ্রাসী স্পর্শ থেকে। শেষ পর্যায়ে জায়ানের ওষ্ঠে সূচালো দাঁতের প্রয়োগ করতেই জায়ান তাকে ছেড়ে দিল। গলায় হাত রেখে জোরে সোরে শ্বাস ফেলছে অরিন। তার সামনে থাকা জায়ানের অবস্থাও একই। অরিন রেলিংয়ের উপর শরীরের ভার ছেড়ে দিয়ে রাগী স্বরে বলল। জানটা নিয়ে নিতেন, ওটা আস্ত রেখেছেন কেন? জায়ান ঠোঁটের টিস্যু চিপে রক্তক্ষরণ বন্ধ করতে ব্যস্ত ছিল। অরিনের কথা শুনে বাঁকা হেসে টিস্যু সরিয়ে ক্ষত বিক্ষত ফোলা ঠোঁটটা দেখিয়ে বলল। এটার রিভেঞ্জ এখনো বাকি, মিসেস অরিন। অরিন আমতা আমতা করে বলল। আমি ইচ্ছে করে করিনি। জায়ান আবারও অরিনের সন্নিকটে এসে বলে। আমি ইচ্ছে করে বেসামাল হইনি। আপনি ঝড় তুলেছেন, আমি স্রেফ তাণ্ডব দেখিয়েছি। অরিন জায়ানের বুকে হাত রেখে বলল। ওটা আপনার গিফট ছিল। জায়ান মৃদু হেসে লো ভয়েসে বলল। আমি পাই টু পাই বুঝে নিয়েছি আমার উপহার। এখন আপনি আপত্তি তুলছেন কোন প্রেক্ষিতে? অরিন জবাব দিতে পারল না। শরীরটা তখনও মৃদুভাবে কাঁপছে তার। জায়ান সেটা বুঝতে পেরে তাকে বুকে জড়িয়ে নিল। অরিন নির্দ্বিধায় জায়ানের বুকে মাথা এড়িয়ে দিল। জায়ান অরিনের কপালে আলতো স্পর্শে এঁকে দিয়ে বলল। ডিড আই হার্ট ইউর ফিলিংস? অরিন মৃদুভাবে জায়ানের বুকে মুখ ঘষে বলে। জান সাহেব, আমি এত সৌভাগ্যবতী কেন? জায়ান উত্তর দিল না। কিছুক্ষণ পর আলতো স্বরে ডেকে জায়ান অরিনকে বলল। অরি? জায়ানের বুকে লেপ্টে থাকা অরিন বলল। জি। প্যান্টের পকেট থেকে ছোট্ট একটা কার্ড বের করে অরিনের হাতে দিয়ে বলল। আপনার মোহরানা। অরিন কার্ডটা হাতে নিতেই চমকে গেল। অস্পষ্ট স্বরে বলল। আমেরিকান এক্সপ্রেসের মেটাল কার্ড। জায়ান পকেট থেকে আরেকটা কার্ড ওর হাতে দিয়ে বলল। আপনি চাইলে প্লাটিনামেরটাও ব্যবহার করতে পারেন, এটার অ্যাক্সেস লিমিট নেই। অরিন উত্তরে কিছু বলার পূর্বে জায়ান বলে। এই ব্যালেন্সে আপনার মোহরানার অন্তর্ভুক্ত। অরিন কিছু বলার পূর্বে জায়ান বাধা দিয়ে বলে। নো মোর ওয়ার্ডস। আপনার মোহরানার সম্পূর্ণ অর্থ হালাল এবং বৈধভাবে অর্জিত। এতটুকু শুনে অরিন চুপ করে গেল। কথা না বাড়িয়ে মুহূর্তটা উপভোগে মনস্থির করলো। সময় হলে সে নিজেই জেরা করে সমস্ত তথ্য বের করে নেবে। আপাতত ব্যক্তিগত সময়ে সেসব টপিকে কথা বলা অনুচিত। ইতালির সফর সেখানেই স্থগিত হলো। জায়ানের জরুরি কাজ পড়ে যাওয়ায় সেদিন রাতে ফ্লাইটে তারা রাজশাহীতে ফিরে আসে।